প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়ে তুমি অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ তোমার কলেজ ভর্তি মানুষের ভেতরে। হাউ ডেয়ার ইউ! ঝাঁঝালো কথায় কথাটা বলল প্রভাত চৌধুরী। পূর্ণতা কলেজ মাঠে বন্ধুদের সাথে গোল হয়ে বসে ঝালমুড়ি খাচ্ছিল। পরনে ব্লু জিন্স আর সাদা টপস। প্রভাতকে দেখে বন্ধুদের মাঝ থেকে উঠে দাঁড়ালো। প্রভাত আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, আগামীকাল থেকে তোমার কলেজ আসা বন্ধ। আমার পারমিশন ছাড়া এখন থেকে তুমি বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। নাও গো। কথাগুলো বলেই পূর্ণতার হাত খুব শক্তভাবে চেপে ধরল। কলেজ ভর্তি মানুষের ভিড়ে বন্ধুদের সামনে এমন ব্যবহারে অপমানে থমথমে হয়ে এলো পূর্ণতার মুখের অবয়ব। চারদিক থেকে মানুষ তার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে তার। আশেপাশে তাকিয়ে দেখে পুরো কলেজের সমস্ত স্টুডেন্ট তাদের ঘিরে দাঁড়িয়ে আছে, আর সবাই পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। পূর্ণতা জানে এই মুহূর্তে প্রভাতকে কিছু বলেও লাভ নেই, কারণ প্রভাতকে সে খুব ভালোভাবেই চেনে। পৃথিবীর কোনো কিছুরই তোয়াক্কা সে করে না। তাকে কেউ বাধা দিতে আসলে এখানেই শেষ করে দিবে। তাছাড়াও সে এখানে কাউকে খুন করে ফেললেও কেউ কিছু বলবে না। এগিয়ে এসে কেউ জিজ্ঞেস করবে না কেন মারছে, কারণ প্রভাত এখানকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের ছেলে। তার বাবার কথায় পুরো এলাকা চলে। প্রভাত তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক মানুষ। সবাই বলে চৌধুরী বংশের ভবিষ্যৎ কর্ণধার। যুগ যুগ ধরে প্রভাতের 14 পুরুষ এলাকায় রাজত্ব করে আসছে। পূর্ণতা প্রভাতেরই চাচাতো বোন। প্রভাতের বাবা ওয়াসিল চৌধুরী একমাত্র ভাতিজিকে তার একমাত্র ছেলের বউ হিসেবে রেখে দিতে চান। প্রভাতের বয়স এখন 30, বিয়ের জন্য উপযুক্ত বয়স। এই মাসেই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। অথচ পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সে কোনোভাবেই প্রভাতকে বিয়ে করতে চায় না। এই কারণে প্রভাতের অপছন্দের প্রতিটা কাজ করে চলেছে। চারদিকে মানুষ দেখে প্রভাত চোয়াল শক্ত করে বলল, তুমি কি ভালোভাবে যাবে নাকি আমাকে আঙুল বাঁকা করতে হবে? মানুষের মাঝে কিছু না বলে পূর্ণতা প্রভাতের সাথে হাঁটা দিল। প্রভাত পূর্ণতার হাত ধরেই রেখেছে। গাড়ির কাছে গিয়ে প্রভাত গাড়ির দরজা খুলে দাঁতে দাঁত চেপে বলল। ওঠো। পূর্ণতা এবার অগ্নি চোখে প্রভাতের দিকে চাইল। রাগে চোখ দুটো ক্রমশ ছোট হয়ে আসছে তার। এতক্ষণ মানুষের মাঝে ছিল বলে কিছু বলতে পারেনি। দাঁতে দাঁত চেপে খুব জোরে প্রভাতের হাত ঝাড়ি মেরে বলল, ছাড়ুন আমার হাত। কোন সাহসে আমার হাত ধরেছেন আপনি? আমার হাত ধরার কোনো রাইট নেই আপনার। প্রভাত ভ্রু কুঁচকাল। খানিকটা অবাকের ন্যায় পূর্ণতার তেজ দেখছে। পূর্ণতা আবারও বলল, আমি অর্ধনগ্ন হয়ে কলেজে আসি না পুরো নগ্ন হয়ে আসি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন বারবার আমার পার্সোনাল ব্যাপার না গোলাতে আসেন? কাল থেকে এর চেয়ে ছোট পোশাক পরে কলেজে আসবো, দেখি আপনি কি করতে পারেন। পূর্ণতার কথা শুনে প্রভাত নিঃশব্দে হাসল। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছড়াছড়ি। সেই হাসি নিয়ে পূর্ণতার দিকে ঝুঁকে বলল, ওয়াও, গ্রেট। নগ্ন থাকতে চাও? নো প্রবলেম। আই প্রমিস পূর্ণতা, বিয়ের পর যদি তুমি রাত দিন 24 ঘন্টা নগ্ন থাকতে চাও আমি বাধা দিব না। এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। বলেই প্রভাত ভয়ঙ্কর এক দুষ্ট হাসি হাসল। পূর্ণতার চোখ যেন কপালে উঠল। প্রভাত ঠোঁটকাটা স্বভাবের, মুখ দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বন্ধুদের সাথে, এটাও জানে। কিন্তু যে সে এত অসভ্য এটা জানা ছিল না। পূর্ণতার ছানা বড়া চোখে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনার কি এক বিন্দু লজ্জা শরম নেই? আমি না আপনার চাচাতো বোন? আমাকে এইসব বলতে লজ্জা করে না আপনার? প্রভাত আবারও ভ্রুকুচকে বলল, চাচা তো বোন, বাট আপন বোন তো নাও। বউ তো আপন। সো মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিনক্রেট করো না। বাসা চলো, রুমে বসে না হয় খোলামেলা ডিসকাস করবো মিসেস অর্ধাঙ্গিনী। আমি এখনো আপনার অর্ধাঙ্গিনী হইনি প্রভাত চৌধুরী, তাই আমার নামের আগে মিসেস শব্দটা জুড়ে দিলেই আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে যাব না? প্রভাত তাচ্ছিল্যের সুরে হাসল। পূর্ণতার দিকেই দৃষ্টি অনড় রেখে শার্টের স্লিপ গোটালো। স্লিপ গোটানো শেষে পূর্ণতার কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মাথায় হালকা গুঁতা মেরে বলল, একটা কথা তোমার এই ছোট্ট মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নাও। তোমার এই 4 আঙুল কপালে জীবনসঙ্গী হিসেবে প্রভাত চৌধুরীর নামটাই লেখা হয়ে গেছে। এর আর কোনো নড়চড় হবে না মিসেস পূর্ণতা চৌধুরী। কঠিন গলায় কথাটা বলল প্রভাত। পূর্ণতা প্রভাতের বুকে গায়ের সমস্ত বল প্রয়োগ করে ধাক্কা মেরে বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন জঘন্য মানুষকে আমি বিয়ে করব? আমি চিরকুমারী থাকবো তবুও আপনাকে আমি বিয়ে করব না। পূর্ণতার ধাক্কায় প্রভাতের একটুও হেলদোল হলো না। একজন সুঠাম দেহের অধিকারী পুরুষকে কি আর পূর্ণতার নরম হাতের ধাক্কায় নাড়ানো যায়? পূর্ণতার ধাক্কায় প্রভাত তাচ্ছিল্যের স্বরে আবার হাসল। নিমিষেই আবার চোয়াল শক্ত করে বলল,
নিজেকে কি ভাবো তুমি? বিশ্ব সুন্দরী নাকি মহারানী ভিক্টোরিয়া? তোমার যে হাজার গুণ সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড রিজেক্ট করেছে শুধুমাত্র তোমাকে বিয়ে করবো বলে। ভেবো না তোমার রূপে আমি পাগল। শুধুমাত্র বাবার কথা রাখতে বিয়েটা করছে। বাবার কথা রাখতে অন্য একজনের গার্লফ্রেন্ড বিয়ে করতে চান? কে কার গার্লফ্রেন্ড? আমি অন্য একজনের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে আমার, এই জন্য আপনাকে আমি বিয়ে করতে চাই না। প্রভাত পূর্ণতার আপাত মস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল, তুমি কেন বিয়েটা করতে চাও না? একবারও জানতে চেয়েছি আমি। তুমি চাও আর না চাও, বিয়েটা আমার সাথে হচ্ছে তোমার। পূর্ণতা পরের উত্তরটা আরও দ্রুত দিল। তার সন্তান আমার পেটে, আমি 2 মাসে প্রেগনেন্ট। প্রভাত আশেপাশে তাকালো, দ্রুত পূর্ণতাকে পাজা কোলে তুলে নিল। পূর্ণতা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল। আরে কি করছেন? প্রভাত সেসব কথার কোনো উত্তর দিল না। পূর্ণতাকে গাড়িতে বসিয়ে সোজা দরজা লাগিয়ে দিল গাড়ির। গাড়ির দরজা লক করে নিজেও গাড়িতে গিয়ে বসলো। প্রভাতের হাত গাড়ির স্টিয়ারিংয়ে। পূর্ণতা গাড়ির দরজা খোলার চেষ্টা করতে করতে প্রভাতের দিকে তাকিয়ে বলল। আপনি শুনলেন আমি প্রেগনেন্ট, তাও বিয়ে করবেন আপনি আমায়? প্রভাত এবার পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার দিকে খানিকটা ঝুঁকে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল। আর ইউ প্রেগনেন্ট? অবশ্যই। উত্তরটা অবশ্যই হবে না? হ্যাঁ হবে। ওই তো হ্যাঁ। প্রভাত আচমকা পূর্ণতার পেটে হাত দিয়ে বলল। বাচ্চাকে আজকাল পুরুষদের চেহারা দেখে হচ্ছে নাকি? বুঝলাম না কিছু। দেশ উন্নত হচ্ছে কিন্তু বাচ্চা ওর সিস্টেম বদলে গেল কবে? কোনো চ্যানেলও তো দেখলাম না যে পুরুষের চেহারা দেখে দেখে এখন থেকে বাচ্চা হবে। পূর্ণতা প্রভাতের হাত সরিয়ে দিয়ে বলল। চরিত্রহীন। চরিত্র হরণ করলাম কই? একটা অবিবাহিত মেয়ের পেটে হাত দিচ্ছেন, অন্যের বাচ্চার মাকে জোর করে বিয়ে করতে চাইছেন, এসব কি? তুই অন্যের বাচ্চার মা হলে আমার সমস্যা নেই, কারণ আপাতত আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই। বাচ্চাটা হলে যার সন্তান তার কাছে ফেরত দিও। প্রভাতের কাছ থেকে এমন উত্তর পূর্ণতা আশা করেনি। পৃথিবীতে এমন ছেলে আজও জীবিত আছে যে কিনা বিয়ে ঠিক হওয়া মেয়ের সম্পর্কে এত বড় কথা শুনেও চুপ থাকে। পূর্ণতা খানিকটা অবাক হয়ে উত্তর দিল। মানে? মানে তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি। বাবা যতই বলুক, তোমার চরিত্রের সমস্যা থাকলে কখনো বিয়ে করতাম না। আর তুমি কি ভাবো তোমার কোনো খোঁজ আমি রাখি না? তোমার প্রতিটা পশমের খোঁজ খবর রাখি। এভাবে আমাকে অত্যাচার না করে একেবারে খুন করে ফেলুন না আপনি। প্রভাত পূর্ণতার গালে আঙ্গুল ছুঁয়ে বলল। ডাইনিংয়ে বসে ব্যবসায়িক আলাপ আলোচনা করছে ওয়াসেল চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরী। কিচেনে দুপুরে রান্না করছে ওয়াসেল চৌধুরীর স্ত্রী মেরি চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরীর স্ত্রী জাহান চৌধুরী, সাথে কাজের বুয়া জয়নাব। চৌধুরী পরিবারে যুগ যুগ ধরে ঘরের অর্ধাঙ্গিনীরা নির্যাতিত, সাথে অবহেলিত। ওদের কাছে ঘরের বউ মানে রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, পুরুষদের সেবা যত্ন করা। এইসব কাজ ছাড়া ঘরের বউয়ের আলাদা কোনো প্রয়োজন নেই। ওদের টাকা আছে, ক্ষমতা আছে, শারীরিক চাহিদার জন্য রোজ ভিন্ন ভিন্ন নারীর স্বাদ নিয়ে থাকে। ভালোবাসা, অনুভূতি, মায়া, এইসব কিছুই চৌধুরী পরিবারের রক্তে নেই। ওদের রক্তে আছে টাকা, ক্ষমতার নেশা। ওয়াজেদ চৌধুরী এবং ওয়াসিল চৌধুরী আপন 2 ভাই। প্রভাত ওয়াসিল চৌধুরী এবং মেরি চৌধুরীর একমাত্র ছেলে। তাদের আরেকটি কন্যা সন্তানও আছে, নাম পুষ্প চৌধুরী। পূর্ণতা ওয়াজেদ চৌধুরী এবং জাহান চৌধুরীর একমাত্র মেয়ে। দিনের পর দিন চৌধুরী বংশের সব বউদের প্রতি অত্যাচার দেখে পূর্ণতা ঘৃণা করে চৌধুরীদের। নিজের বাবা চাচার প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা। দিনের পর দিন নিজের মায়ের প্রতি অমানবিক অত্যাচার দেখেছে পূর্ণতা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেখেছে। মধ্যরাতে নিজের মাকে ঘরের বাইরে বের করে দিয়ে বাইরে নাড়িয়ে এনে ঘরে রেখেছে, আবার ভোর হবার আগেই তাদের বিদায় দিয়ে দিয়েছে। পৃথিবীতে নারীরা সব পারলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। নিজের স্বামীর সাথে অন্য কোনো নারীকে তারা সহ্য করতে পারে না। অথচ এই কষ্টটাই সহ্য করেছে দিনের পর দিন পূর্ণতার মা। রাতে সমস্ত অবৈধ কাজ করে সকালে সমাজসেবক হয়ে বের হয় চৌধুরীরা। অথচ মানুষ জানতেও পারে না তারা কাদের আদর্শমান মানুষ হিসেবে পূজা করে। এসব কারণেই পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সেও চৌধুরী পরিবারেরই সন্তান, ভবিষ্যতে বাবা চাচাদের মতোই করবে। তাছাড়া বাবা চাচাদের থেকে তার মেধা, বুদ্ধি, ব্রেন সব দিকে এগিয়ে। এই তো মাস 2 আগের কথা, বাড়িতে পূর্ণতার বিয়ের কথাবার্তা হচ্ছিল। ছেলেটা পেশায় ইঞ্জিনিয়ার। কথাবার্তার মাঝে হঠাৎ প্রভাত তার বাবা ওয়াসিল চৌধুরীকে ডেকে আড়ালে নিয়ে গেল। আড়ালে নিয়ে কি বলল সে কথা কেউ জানে না। ওয়াসিল চৌধুরী ফিরে এসে সোফায় বসলেন, সবার উদ্দেশ্যে বললেন। পূর্ণতার বিয়ে কোথাও হবে না, পূর্ণতার বিয়ে হবে প্রতাপের সাথে। ওয়াজেদদের আর কোনো সন্তান নেই, একমাত্র মেয়েকে দূরে বিয়ে দিয়ে থাকবে কিভাবে?
তার চেয়ে বরং প্রতাপের সাথে বিয়ে হলে সারা জীবন মেয়েকে কাছে পাবে। ওয়াসিল চৌধুরীর হঠাৎ এমন প্রস্তাবে বাড়ির সবাই অবাক হলো, কেননা চৌধুরীরা নিজের আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী পছন্দ করে না। এমনকি আগে পরে নিজেদের ভেতর কোনো বিয়ে শাদী হয়নি। বিশেষ করে ওয়াসিল চৌধুরী এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। এই তো কিছুদিন আগে ওয়াসিল এবং ওয়াজেদ চৌধুরীর একমাত্র বোন শাইলা তার নিজের ছেলের জন্য পূর্ণতাকে চেয়েছিল। ওয়াসিল চৌধুরী সবার আগে বাধা দিয়েছেন এবং নিজের বোনকে বলে দিয়েছেন তার ছেলে যেন এ বাড়িতে আর পা না রাখে যতদিন পূর্ণতার বিয়ে হয়। দুপুরে পূর্ণতার হাত শক্তভাবে চেপে ধরে প্রভাত বাসায় ফিরল। ডাইনিংয়ে ওয়াসিল এবং ওয়াজেদ চৌধুরী বসে আছেন। প্রভাতকে এভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে ওয়াজেদ এবং ওয়াসিল চৌধুরী দুজনেই উঠে দাঁড়ালেন। তারা কেউ বুঝতে পারছে না ঘটনা কি ঘটেছে। প্রভাত এত রেগে আছে কেন? ওয়াসিল চৌধুরী ওয়াজেদ চৌধুরী দুজনেই এগিয়ে গেলেন। ওয়াজেদ চৌধুরী ছেলের রক্ত জবার মতো চক্ষু দেখে বুঝতে পারলেন প্রভাত অনেক রেগে আছে। মুখের অবস্থা থমথমে। রান্নাঘর থেকে জয়নাব বাইরে উকি মেরে বলল, আপা, কিছু একটা গন্ডগোল পেকেছে। প্রভাত বাবা বাইরে থেকে পূর্ণতার হাত ধরে নিয়ে এসেছে। মৃণী এবং জাহান দুজনেই রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে কি ঘটেছে বাইরে। ওয়াসিল চৌধুরী কৌতূহলী মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে প্রভাত? পূর্ণতাকে এভাবে ধরে রেখেছো কেন? প্রভাত পূর্ণতার হাত ঝাড়ি মেরে ছেড়ে দিয়ে বলল, আগামীকাল থেকে পূর্ণতার কলেজ যাবে না। কলেজ যাওয়া ওর টোটাল অফ। পূর্ণতা রাগে থরথর করে কাঁপছে। রাগী চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ওয়াসিল চৌধুরী বললেন, কলেজে না গেলে লেখাপড়া কিভাবে করবে? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ওর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রেখে দেব। বাসায় এসে পড়িয়ে দিয়ে যাবে। বাইরে গিয়ে লেখাপড়া করা লাগবে না। ওয়াসিল চৌধুরী বললেন। কিন্তু কেন, হয়েছে কি? প্রভাত পূর্ণতার আপাত মস্তক আরেকবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ও যতদিন না শালীন পোশাক পরিচ্ছদ পরবে ততদিন বাইরে যেতে পারবে না। কেন, পোশাকে কি সমস্যা? প্রভাত ওর বাপ চাচার দিকে তাকিয়ে বলল, কারণ তোমাদের মতো ভদ্রলোকের অভাব নেই রাস্তাঘাটে। তারা সুন্দর মেয়ে দেখলে, এই ধরনের পোশাক পরে দেখলে শকুনের মতো নজর দিয়ে তাকিয়ে থাকে। কথাটা যেন ওয়াজেদ চৌধুরীকে উদ্দেশ্য করেই বলল। ওয়াজেদ চৌধুরীর মুখ কাছুমাছু হয়ে গেল। ওয়াজেদ চৌধুরী বললেন, সে কথা পূর্ণতাকে বুঝিয়ে বললেই তো হয়ে যায়। প্রভাত ওয়াজেদ চৌধুরীর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, চাচা, আপনার মেয়েকে বলছেন, খুব ভালো করে বোঝান, ও যেন এই ধরনের পোশাক আর না পরে। ওয়াজেদ চৌধুরী পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি এ ধরনের পোশাক আর পরবে না। প্রভাত যা বলে তাই শোনো, কারণ প্রভাতের সাথে 2 দিন পরে তোমার বিয়ে হবে। প্রভাত তোমার স্বামী হবে, তাই প্রভাতের পছন্দ মতোই তোমাকে চলতে হবে। প্রভাতের কথাতে তোমাকে উঠতে হবে আর বসতে হবে। জীবনে প্রথমবার পূর্ণতা ওয়াজেদের মুখের উপর কথা বলল। ভয়ে যে সামনে আসতো না তার এমন সাহস দেখে ওয়াজেদ এর চারদিক কেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকলো। বাড়ির মেয়ে বউরা মাথা নিচু করে থাকবে, যা বলা হবে তাই মাথা পেতে নিবে, এটাই নিয়ম ওয়াজেদের কাছে। কিন্তু আজ মুখের উপর তর্ক করায় রাগ মাথায় উঠল ওয়াজেদের। গায়ে সমস্ত বল প্রয়োগ করে পূর্ণতার ডান গালে থাপ্পড় মারল। আরেক গালে থাপ্পড় মারতে যেতেই প্রভাত ওয়াজেদের হাত ধরে ফেলল। শক্তভাবে ওয়াজেদের হাত চেপে ধরে ছাড়ি মেরে হাত ছাড়ল। ওয়াজেদ প্রভাতের ছাড়িতে 2 পা পিছিয়ে গেল। আপনি কোন সাহস ওর গায়ে হাত তুললেন চাচা? আমি আপনাকে বোঝাতে বলেছি, শাসন করতে বলিনি। 2 দিন পরে আমার স্ত্রী হবে। আমার স্ত্রীর সম্মানিত ঠুনকন হয়েছে যে কেউ এসে গায়ে হাত তুলবে। ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু ওর গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। আপনি আপনার স্ত্রীর সাথে যে ব্যবহার করেন সেই ব্যবহার ভুলেও আমার স্ত্রীর সাথে করার চেষ্টা করবেন না, তাহলে পরিণাম খুব খারাপ হবে। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, আমি তার হাত দুটো কেটে চাপাটা দিয়ে কুচি কুচি করে শকুন দিয়ে খাইয়ে দিতাম। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, পূর্ণতা আমার স্ত্রী, তাই শাসন করতে হলে আমি করব, অন্য কেউ নয়। পূর্ণতা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। বিছানায় উপর হয়ে পূর্ণতা কাঁদছে, কান্নায় বুক ভেঙে আসছে তার। ছোটবেলা থেকে মানসিক শান্তি বলে কিছুই সে পায়নি। একটু বুঝতে শেখার পর থেকে ভেবেছে বড় হয়ে সে এই নরক থেকে পালাবে। কোনো রাজকুমার এসে তাকে উদ্ধার করবে, তারপর নিজের মাকে এখান থেকে নিয়ে যাবে। মায়ের শেষ বয়সে অন্তত প্রশান্তি দিবে। কিন্তু বড় হতে না হতেই সে পথ বন্ধ হয়ে গেল। বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে যে স্বপ্ন এতদিন দেখেছে তা বৈশাখের কাল বৈশাখীর মতো লণ্ডভণ্ড হয়ে গেল। পরিবার হলো মানসিক শান্তির প্রথম স্তর। পরিবারে অশান্তি হলে ঘরে বাইরে কোথাও কোনো কাজে মন বসে না।
পূর্ণতা বিছানা ছেড়ে উঠে বসে পুষ্পকে জড়িয়ে ধরল। কান্নার মাত্রা আরো খানিক বেড়ে গেল। কান্না জড়ানো গলায় বলল, আমি মুক্তি চাই আপু, এই নরক থেকে মুক্তি চাই আমি। আম্মু আর চাচি আমার মতোই এমন জীবন আমি চাই না। কলেজে যাই দামি ফোন নিয়ে, দামি পোশাক পরে, দামি গাড়িতে করে, মানুষ আমাদের দেখে আফসোস করে। ওদের মতো বিলাসবহুল সুন্দর জীবন যদি আমাদের হতো, অথচ ওরা তো জানেই না আমরা ওদের দেখে আফসোস করি। ওদের মতো কম টাকা থাকুক কিন্তু সুখী একটা জীবন যদি পেতাম। পুষ্প একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ কারো জায়গায় সুখী নেই, আমরা বাইরে থেকেই মানুষকে সুখী মনে করি। পুষ্প এবং পূর্ণতার দাদির চোখ গরম করে ওদের দু বোনের দিকে তাকিয়ে আছে। রাগে যেন ফুঁসছে। মুখ ঝামটা দিয়ে উত্তর দিল, তোরা দুবোন এমন ভাব করছিস যেন তোদের মা চাচিদের ওপর জুলুম করা হয়। দুটোই তো ফকিরের মেয়ে, গায়ের চামড়া একটু ভালো দেখে এমন রাজপ্রাসাদের বউ হতে পেরেছে। পুষ্প মোলায়েম কণ্ঠে বলল, বাবা চাচা যে আচরণ করে তার যে না খেয়ে থাকা ভালো। দাদি আমার ফোঁস করে উঠে বললেন, কি ব্যবহার করে রে? পুরুষ মানুষ হলো সংসারের রাজা আর মহিলারা ঘরের দাসী। সামান্য ওই কথাটুকু গায়ে সরানো কি এমন ব্যাপার? ফেরাউনের মতো তো করছে না। পূর্ণতার চোখের পানি মুছে বলল, সব এই বেটে বুড়ির দোষ। এই খচ্চর মহিলাকে যদি দাদা বিয়ে না করতো তাহলে এই পরিবারে অশান্তি কিছুটা কমতো। দাদি আবারও ফোঁস করে উঠে বললেন, কি বললি? আমি খচ্চর, আমি বেটে? এত বড় কথা। ওয়াজেদকে যদি আমি না বলি তোর ব্যবস্থা করতে হবে। যাও, এক্ষুনি যাও। দাদি পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মেয়ে মানুষের এত দাপট ভালো না। মেয়ে মানুষ তুই, কণ্ঠ এমন বাজ পাখির মতো হবে কেন? আয়নায় গিয়ে দেখ, এক গালে 5 আঙ্গুলের দাগ বসেছে, আর এক গালে না বসা পর্যন্ত শান্তি হচ্ছে না। পুষ্প বরাবরই শান্তশিষ্ট আর বিনয়ী। রাগ হলেও শান্ত কণ্ঠেই কথা বলে। পুষ্প শান্ত কণ্ঠে বলল, দাদি, আমরা না তোমার ছেলের সন্তান? তুমি আমাদের সাথে কেমন ব্যবহার করো? মানুষের দাদিদের দেখি পুতনিদের নিয়ে কত হাসি আনন্দ করে, তুমি সারাক্ষণ আমাদের সাথে কর্কশ ভাষায় কথা বলো। ছোটবেলা থেকে আমরা মেয়ে বলে কথা শোনাচ্ছ। ভাইয়াকে যতটুকু ভালোবাসো তার বিন্দু মাত্র পরিমাণ আমাদের ভালোবাসনি। মেয়ে হয়েছি বলে এত অবহেলা করো কেন? প্রভাত এ বংশের প্রদীপ জ্বালাবে, আর তোরা কি করবি? বসে বসে অন্ন ধ্বংস করছিস। তোরা দুটো যদি ছেলে হতি, চৌধুরী পরিবারে আরো দুটো লাঠি বাড়তো। আমার প্রভাত একা কি করবে সেই চিন্তায় আমার ঘুম হয় না। পুত্র সন্তান না থাকলে এগুবে কিভাবে? আগে যদি জানতাম জাহান অমন বাজা হবে তাহলে কি আর বিয়ে করাতাম? বাহ, একটা মেয়ে থাকতেও তুমি তাকে বাজা বলছো। এতই যখন পুত্র সন্তানের দরকার, আবার বিয়ে কেন দিলে না তোমার ছেলেকে? চৌধুরীরা কেউ 2 বার বিয়ে করে না। এই বংশের একটা সুনাম আছে। 2টা বিয়ে করতে পারো না, আবার 200 মহিলাদের কাছে ঠিক দিয়ে বেড়ানোর নীতি আছে। তুই কিন্তু মুখ সামলাইয়া কথা বলবি পূর্ণতা। খুব বলি ফুটেছে তোর মুখে। প্রভাতের সাথে তোর বিয়ে হোক, বলবো চাপা ভেঙে সোজা করতে। পুষ্প মৃদু হেসে বলল, দাদি, চৌধুরীদের রীতিনীতি কিন্তু এবার পাল্টে যাবে বলে মনে হচ্ছে। ভাইয়া মনে হয় না কোনোদিনও তার বউয়ের গায়ে হাত তুলবে। ওর শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে, সময় হলে ঠিকই বংশের পরিচয় দিবে। পূর্ণতা বলল, তোমার কি মরণের ভয় নেই? কোথায় নিজের ছেলেদের বুঝিয়ে সংসারে শান্তি রক্ষা করবা, সেটা না করে তাদের উস্কে আরো অশান্তি সৃষ্টি করছো তুমি। এখন আবার নাতির পেছনে লেগেছো। তুই কি বলতে চাস? এই সংসারে অশান্তি আমি করছি? তুমি ছাড়া আর কে করেছে? একটা কথা মনে রেখো, তোমার যা কুকীর্তি তোমার ছেলের বউরা দেখবে বলে মনে হচ্ছে না। বিছানায় পড়লে গু খেয়ে মরতে হবে তোমায়। আর যদি প্রভাতের সাথে আমার বিয়ে হয়েই যায়, আমার আর প্রভাতের মাঝে নাক গলাতে আসলে না, সোজা বৃদ্ধাশ্রমে রেখে আসবো একদম। কি কি বললি তুই? এত বড় কথা? তোর বিচার আজ যদি ওয়াজেদ না করে এ বাড়িতে আমি আর থাকবো না। দুপুরে পূর্ণতা খাবার খেলো না। শুয়ে শুয়ে মন খারাপ করে কাটিয়ে দিল। জাহান অনেক সাদাসাদি করেও পূর্ণতাকে খাবার খাওয়াতে পারেনি। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে থেকে যাওয়া জাহানের। রাতে ওয়াজেদ বালিশ হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে, চোখ মুখ গম্ভীর আর থমথমে। জাহান পা টিপে দিচ্ছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে একভাবে পা টিপে যাচ্ছে, হাত লেগে এসেছে, তবুও পা টিপে যাচ্ছে। জাহানের আজ ভীষণ মন খারাপ, চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াজেদ খেয়াল করলো জাহানের চোখে পানি।
জাহানের মুখের দিকে খানিক সময় তাকিয়ে বলল। তোর চোখে পানি কেন? আবার কি নাটক শুরু হয়েছে? জাহান ফুপিয়ে কেঁদে উঠে বলল। একটাই তো মেয়ে আপনার। মেয়ে ছাড়া আপনার আর কে আছে? আপনি কি তাকেও দাসী বানিয়ে রাখতে চান? মেয়ের আবার কি হলো? তুই কি সবকিছুতে দাসী দেখতে পাস? প্রভাতের সাথে বিয়ে হবে, এর চেয়ে ভালোর জন্য কি হবে? ওয়াজেদ সিগারেট টানছার কথা বলছে। আপনার কি ঠিক হয়েছে এভাবে মেয়ের গায়ে হাত তোলাটা? 5টা আঙুল বসে গেছে। মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি। আপনি তো একবার গিয়ে তাকে সাধতে পারতেন, তাহলে মেয়েটার কষ্ট কমে যেত। বাপ হয়ে একটা থাপ্পড় দিয়েছি, এতে না খেয়ে থাকার কি আছে? ক্ষুধা লাগলে এমনিই খেয়ে নেবে। মেয়েটা খায়নি, আপনি ওর গায়ে হাত তুলে দিয়ে কিভাবে খাবার খেলেন? মেয়ে নিয়ে এত ভেবে কি হবে? পারিস নাই তো 2-4টা সন্তানের জন্ম দিতে। রাস্তায় একটা বিপদ হলে কি লাঠি ধরতে পারবে? উল্টে রাস্তায় বের হলেই আরেক চিন্তা, কোন ছেলের সাথে কথা বলবে, কার সাথে মেলামেশা করবে, অঘটন না ঘটে যায়। সন্তান কি আমি ইচ্ছে করে নিইনি? আল্লাহ না নিলে আমি কি করব? তোরে বিয়ে করে আমার পুরো জীবনটাই লস। না পেরেছিস পুত্র সন্তানের মুখ দেখাতে, না পারিস ঠিকমতো শারীরিক চাহিদা মেটাতে। তোর জন্য বিভিন্ন হোটেলে গিয়ে গিয়ে লাখ লাখ টাকা নষ্ট করতে হয় আমার। ছি, এই বয়সে এসেও আপনি সব করে বেড়ান? মেয়ে বড় হচ্ছে, বিয়ে সামনে, আপনার কি একটুও লজ্জা নেই? আপনি এসব করেন, আপনার জামাই যদি এসব করে তখন কি করবেন? ওয়াজেদ জাহানের মুখে লাথি মেরে বলল। এই বয়সে মানে কি? যতকাল আমার শরীরে চাহিদা থাকবে ততকাল মেটাবো। তোর মেয়ে যদি তোর মতো অকর্মণ্য হয়ে থাকে, জামাই তো এসব করে বেড়াবেই। এক লাথিতে জাহান নিচে পড়ে গেল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল। শুধুই কি আমার দোষ? আপনি তো বিয়ের প্রথম থেকেই নারী লোভী। কত লাগে আপনার? ওয়াজেদ উঠে এসে ইচ্ছা মতো লাথি মারতে থাকলো জাহানকে। মুখ খুললেই এভাবে মার খেতে হয় তাকে। ওয়াজেদ লাথি গোতা মেরে বাহিরে চলে গেল। জাহান ঘরের কোণে পড়ে গোগাতে থাকলো। ওয়াজেদ আজ আর ফিরবে না, কোনো না কোনো হোটেলে গিয়ে রাত কাটাবে। প্রভাতের দাদি জামেলা আজ ঘর থেকে বের হচ্ছেন না। দুপুর থেকে রাগে ফুলে আছেন। সে রাতের খাবার খাবে না। পূর্ণতার বলা এত বড় কথার বিচার হলে সে এ বাড়ির অন্ন মুখে তুলবে না। জাহানার মেরি ভয়ে ভয়ে আছে। বাড়িতে কি অশান্তি হবে আজ তার ঠিক নেই। জামেলা এমনি দিল থেকে তাল সৃষ্টি করে। জাহানার মেরিকে সারা জীবন অত্যাচার করে আসছে। জামেলার ঘরের সামনে দাঁড়িয়ে আছে জাহান, মেরি, পুষ্প, জয়নাব আর ওয়াসিল চৌধুরী। বাইরে থেকে সবাই দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু দরজা খুলছে না। ওয়াসিল চৌধুরী জয়নাবের দিকে তাকিয়ে বলল। প্রভাতকে ডেকে নিয়ে আসো। প্রভাত ডাকলে দরজা খুলবে। জয়নাব দ্রুত পায়ে গিয়ে প্রভাতকে ডেকে আনলো। প্রভাতের পরনে 3/4 গায়ে কালো গেঞ্জি। এসে বলল। কি হচ্ছে বাবা তোমার মায়ের? দরজা লেগে গেছে কেন? পূর্ণতা মায়ের সাথে বেয়াদবি করেছে। মা সেই কারণে খুব কষ্ট পেয়েছে। শোনো প্রভাত, পূর্ণতাকে তুমি বিয়ে করতে চলেছ। তুমি যেহেতু বলে দিয়েছ পূর্ণতাকে তুমি ছাড়া কেউ কিছু বলতে পারবে না, তাই বেয়াদবির শাস্তি তুমিই দিবা। প্রভাত খুব জোরে পূর্ণতার নাম ধরে ডাকছে। পূর্ণতা, এখনই দাদির ঘরের সামনে এসো, নাহলে ঘরের দরজা ভেঙে তোমাকে বের করে আনবো। পূর্ণতা প্রভাতের কণ্ঠ শুনে রুম থেকে বেরিয়ে এলো। দাদি রুমের সামনে এসে চোখ গরম করে তাকিয়ে বলল। ভাবে হুঙ্কার কেন ছাড়ছেন প্রভাত ভাই? এখনই জানতে পারবে, ওয়েট। জামেলা পূর্ণতার দিকে তাকিয়ে বলল। বল প্রভাতকে আমাকে কি বলেছিস? পূর্ণতা কিছুটা ভয় পাচ্ছে। দাদিকে একটু বেশি বলা হয়ে গিয়েছিল। চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। প্রভাত বলল। দাদি, তুমি বলো ও কি বলেছে। এত বড় সাহস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়? পূর্ণতা মুখ কাচুমাচু করে বলল। না মানে আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি এই জমেলা বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করব। আমি তোমার সাথে এক হয়ে এই বুড়িকে রেখে আসবো। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে। এইসব কি বলছেন প্রভাত ভাই? তুমি এই বুড়িকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে মুখে কেন বলেছ বুঝলাম না। এর জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। জাহান, মেরি, পুষ্প, জয়নাব, ওয়াসেল সবাই হাঁ করে তাকিয়ে রইল প্রভাতের দিকে। তারা কোন প্রভাতকে দেখছে। ওয়াসেল চোয়াল শক্ত করে বলল। তুমি এসব কি বলছো প্রভাত? একদম ঠিকই বলছে। তোমার মাকে বাংলা ভাষায় বুঝিয়ে দাও।
আমার বউকে যেন ভুলেও কোনোদিন বাজে কথা না বলে। নিজের ছেলের বউদের সাথে যা করেছে, আমার বউয়ের সাথে যেন সেসব ভুলও না করতে চায়। তোমার মাকে আমি বলেছি আমার হয়ে কথা বলতে। আমার বউ আমার পায়ের নিচে থাকবে, সে কথা বোঝাতে বলেছি তোমার মাকে। আমার বউ ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরী বউদের মতো পায়ের নিচে নয়, মাথার উপরে থাকবে। আমার বউ দাসী নয়, বরং রানী হয়ে থাকবে। মাইন্ডেড। বলেই প্রভাত পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল প্রভাতের দিকে। আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনাকে না বলেছি আমাকে স্পর্শ করবেন না আপনি? পূর্ণতা রুক্ষ কণ্ঠে কথাটা প্রভাতকে উদ্দেশ্য করে বলল। প্রভাত পূর্ণতার কথায় কোনো হেলদোল প্রকাশ করল না। চুপচাপ পূর্ণতার হাত চেপে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে পূর্ণতা সেটা আন্দাজ করতে পারছে না। যেদিন থেকে প্রভাতের সাথে তার বিয়ের কথাবার্তা শুরু হয়েছে, সেদিন থেকে প্রভাতের স্পর্শ বিষাক্ত লাগে তার কাছে। প্রভাত কিছুক্ষণ গম্ভীর দৃষ্টি স্থির রাখল, কিন্তু তাতেও পূর্ণতা উঠল না। এবার গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাঁড়ো পূর্ণ, সোজা আমার সাথে চলো, নাহলে তোমাকে এভাবে টান দিলে তোমার হাত ছিঁড়ে যাবে। তুমি ভালোভাবে জানো আমার গায়ের শক্তি কোনো কালেই কম ছিল না, আজও নেই। পূর্ণতা বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকিয়ে বলল, উঠবো না আমি। কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে আমায়? জাহান্নামে নিয়ে যাচ্ছে। কোনো প্রবলেম? স্বামীর সাথে কোথাও যাও, তাহলে পাপ হবে না। পূর্ণতা বিরক্তি ভরা মুখের আদল নিয়ে বলল, আপনারা এমনিতেই সবাই জাহান্নামে যাবেন, এতে তো কোনো সন্দেহ নেই। চৌধুরী বাড়ির সব ছেলেরাই এমনিতেই জাহান্নামে যাবে। তাহলে চৌধুরী বাড়ির মেয়েরা জান্নাতে যাচ্ছে কনফার্ম। এর জন্য তোমাকে বিয়ে করেছে, যেন তোমার সাথে জান্নাতে যেতে পারি। এবার ওঠো, কুইক। ছিঁড়ে ফেলুন আমার হাত, তবুও যাব না। প্রভাত পূর্ণতার দিকে চোখ বুলিয়ে নিয়ে দুষ্টু হাসল, হেসে বলল, তোমার হাত ছিঁড়ে ফেললে আমাকে আদর করবে কি দিয়ে, বোকা চন্দ্রিমা? নিজের বরকে আদর করতে না পেরে পরে নিজের ছটফট করবে। আদর করার জন্য হাতের প্রয়োজনীয়তা অনেক বেশি জরুরি। হাত ছাড়া কোনো আদরই পারফেক্ট হয় না। আদর শব্দটা শুনে পূর্ণতার শরীর রিরি করে উঠল ঘৃণায়। শব্দটা তার কানে বিশ্রী শোনালো। এটা যেন নিকৃষ্ট একটা ভাষা। তার ধারণা অসভ্য অভদ্র ছেলেরাই এইসব ভাষা ব্যবহার করে। তাই অতি বিরক্ত মুখের অবয়ব নিয়ে অন্যদিকে তাকালো। এই কোচি সুন্দর নরম হাতের মালিক কি সোজা কথায় যাবে, নাকি আমাকে অন্যভাবে নিতে হবে? পূর্ণতার সাথে সাথেই প্রভাতের দিকে তাকালো, কারণ পূর্ণতা জানে প্রভাতের কথা না শুনলে সে কোলে তুলে নেয়। এখনই এমন কিছু করতে পারে। পূর্ণতা উঠে দাঁড়াতে যাবে, তখনই প্রভাত পূর্ণতাকে পাজা কোলে তুলে নিল। কোলে তুলে সোজা সদর দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। প্রভাত পূর্ণতাকে একটা বেডরুমে নিয়ে গেল। বিছানার উপর বসিয়ে দিয়ে নিজেও বসলো। হাতের কবজি ভাঁজ করে বলল, উফ, হাত ব্যথা হয়ে গিয়েছে। এতটুকু মেয়ে তুমি, ওয়েট তো কম না। দুশ্চিন্তায় পূর্ণতা পাগল হয়ে যাচ্ছে। প্রভাত এত রাতে তাকে কি উদ্দেশ্যে নিয়ে এলো? খানিকটা নার্ভাস কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? কেন বুঝতে পারছো না? আমি জানি তো চৌধুরী বংশের ছেলে আপনি, চরিত্র কিভাবে ভালো হবে। আমাকে এখানে কেন এনেছেন আপনি? প্রভাত শীতল কণ্ঠে বলল, মন ভরে দেখবো বলে। জীবনে দেখেননি আমায়? দেখেছি, কিন্তু মন ভরে দেখার সুযোগ পাইনি। প্রভাত খেয়াল করলো পূর্ণতার গালে হালকা লাল দাগ এখনও আছে। কিছুক্ষণ পূর্ণতার গালের দিকে তাকিয়ে থেকে আকস্মিক পূর্ণতার গালে হাত রাখল। পূর্ণতার সাথে সাথে কেঁপে উঠল। বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ বেড়ে গেল। প্রভাত পূর্ণতার গালে হাত বুলিয়ে বলল, তোমার বাপকে ইচ্ছে করছে খুন করে ফেলে। বেঁচে গেল বউয়ের বাপ বলে। যে গালে আমি জমতে জমতে ভরে দেব, সে গালে কাউকে ফুলের টোকা দিতে দেব না। পূর্ণতা আশ্চর্যজনক ভঙ্গিতে তাকিয়ে প্রভাতের কথা শুনছে। প্রভাত এসব কি বলছে তাকে? প্রভাত আবার তাকে বলল, তোমার এই গাল দুটো ভীষণ প্রিয় আমার, একদম ফুটন্ত গোলাপের মতো। এভাবে প্রেমিকের মতো কথা বলছেন কেন আপনি? এখানে কেন এনেছেন সেটা বলুন। প্রভাত উঠে দাঁড়ালো, দরজার কাছে গেল, দরজা খুলে বেশ জোরে ডাকলো। শরীফ, খাবার এনেছিস? শরীফ এগিয়ে এসে বলল, জি ভাই, এনেছি। যা যা অর্ডার দিয়েছেন সব এনেছি। আমি খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে তো আমাকে কেন এখানে এনেছেন? আমাকে খেয়ে ফেলতে চান নাকি আপনি? অবশ্যই খেতে চাই, কিন্তু তোমার ঠোঁটে তো লিপস্টিক নেই। মানে? মানে ছেলেটা মেয়েদের লিপস্টিক খেতে পছন্দ করে। কথাটা আমার মুখে খারাপ শোনালেও এটাই কিন্তু চিরন্তন সত্য। ছি ছি, আমাকে এসব বলছেন আপনি? তাহলে কাকে বলবো?
তোমার বাবার মতো বাজারের মেয়েদের বলবো? পূর্ণতার আগে থরথর করে কাঁপছে, তার মুখে কোনো ভাষা নেই। এখনো বিয়ে হয়নি, বাড়িতে সবার সামনে এত রোমান্টিকভাবে সেধে খাওয়াতে পারতাম না। এমনি সবাই আমাকে বউ পাগল ভাবছে। দুদিন পর আবার ওয়াসিল চৌধুরী আমাকে পাগলা না ভেবে পাগলা করাতে দিয়ে আসে, সে চিন্তায় আছে। প্রভাত শীতল চোখে পূর্ণতার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার হাতে এখন দুইটা অপশন পূর্ণ, হয় এই ক্ষুধার্ত মানুষটাকে খাইয়ে দিবে, নয়তো এই ক্ষুধার্ত মানুষটার হাতে তোমাকে খাবার খেতে হবে। বল কোনটা করবে? চুজ করো, কুইক। আপনার শখ দেখে আমি জাস্ট আশ্চর্য হচ্ছি। মানুষ এমন অদ্ভুত শখ কিভাবে করে? প্রভাত চৌধুরী কোনো শখ অপূর্ণ আছে দেখেছো তুমি? প্রভাত চৌধুরীর শখ মানে তার জেদ। আমার জেদের ভয়াবহতা সম্পর্কে কি নতুন করে ক্লাস নিতে হবে? পূর্ণতা তাচ্ছিল্যের সুরে হাসল, চোখের চাহনিতেও তাচ্ছিল্য, হেসে বলল, খুব প্রাউড ফিল করছেন তাই না নিজের পাওয়ার নিয়ে? পূর্ণতা চৌধুরী আজ আপনার এই শখ আর জিদ অপূর্ণ রাখবে। না আমাকে খাইয়ে দিতে পারবেন, আর না আমার হাতে খেতে পারবেন। দুটোর কোনোটাই আজ করতে পারবেন না আপনি। চ্যালেঞ্জ করছো? যদি বলেন চ্যালেঞ্জ তাহলে চ্যালেঞ্জ, আর যদি বলেন জেদ তাহলে জেদ। ইন্টারেস্টিং পূর্ণতা, ভেরি ইন্টারেস্টিং। এতদিন কোথায় ছিলে তুমি? প্রভাত চৌধুরী চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করে। তোমার এই চ্যালেঞ্জ আমাকে তোমার প্রতি আরো ইন্টারেস্টেড করে তুলল। আমার তো তোমার মতোই বোঝায়। পূর্ণতা বাঁকা চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত পূর্ণতাকে আরো একটু শক্তভাবে নিজের সাথে আগলে ধরে বলল, তখন অপশন ছিল তোমাকে যে কোনো একটা করতে হবে, আর এখন আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, তোমাকে এখন দুটোই করতে হবে। পূর্ণতা অতি বিরক্ত কণ্ঠে বলল, যদি না করি? জাস্ট কিছু না, তোমাকে সারা রাত এই ঘরে আমার সাথে কাটাতে হবে। বিয়ের আগে আমার সাথে এক ঘরে রাত কাটাতে পারবে? কথাটা পূর্ণতার কর্ণকুহরে প্রবেশ করতেই ঘৃণায় তার শরীর গুলিয়ে উঠল। সে জানে প্রভাতের চরিত্র এমনই। প্রভাত চৌধুরী পরিবারের ছেলে, ওর চরিত্র এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। চোখে পানি চলে এলো পূর্ণতার। এখনই তার মরে যেতে ইচ্ছা করছে। আগে এক অশান্তি ছিল তার মা বাবাকে নিয়ে, এখন তার মায়ের অশান্তিটা তার জীবনে এসে পড়েছে। অপশন 1 নাকি অপশন 2 বেছে নিতে চাও? যদি 2 বেছে নিতে চাও তাহলে শরীফকে খাবার নিয়ে যেতে বলি। চুমু খেয়ে পেট ভরে নিও। শুনেছে চুম নাকি অমৃতের মতো। যদিও আমি আগে পরে খাইনি, তবে খেতে ইচ্ছে করে। যার তার ঠোঁটের ছোঁয়াতে আর প্রভাত চৌধুরী নিতে পারে না। প্রভাতের কথায় পূর্ণতা চমকে উঠল। কি বলতে চাইছে প্রভাত তাকে? তার জীবনের চরম সর্বনাশ কি আজ এখানেই হয়ে যাবে? পূর্ণতা মনে মনে ভাবল তারই ভুল হয়েছে প্রভাতের সাথে চ্যালেঞ্জ নেওয়ার। পূর্ণতাকে গম্ভীর থাকতে দেখে প্রভাত বলল, বলবো শরীফকে খাবারটা নিয়ে যেতে? পূর্ণতা চাপা কণ্ঠে বলল। এভাবে ধরে রাখলে খাবো কি করে? প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলল, হাউ সুইট। শুধু শুধু এত জেদ না করে প্রথমে রাজি হলে এত ঝামেলা করা লাগে না। টি টেবিল এগিয়ে আনলো প্রভাত। টেবিলের উপর খাবারগুলো সব প্যাকেট থেকে বের করলো। প্লেটে খাবার তুলে নিয়ে পূর্ণতাকে খাবার খাইয়ে দিচ্ছে। পূর্ণতারা তখন প্রচণ্ড ক্ষুধা। খাবারগুলো সব পূর্ণতার পছন্দের খাবার। পূর্ণতার চোখে পানি টলমল করছে, সে এখান থেকে যেতে চাইছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এবার আমি খাবো। প্রভাত হেসে বলল, যাও। পূর্ণতা চলে গেলে প্রভাত মনে মনে বলল, আমি জানি আমি তোমার সাথে বাড়াবাড়ি রকম সব করছে। তুমি আজ সারা রাত না খেয়ে থাকতে, ক্ষুধায় কষ্ট পেতে, তাতে কাকিমা পুষ্প সবাই কষ্ট পেত। তুমি অনেক জেদি পূর্ণ, আমার চেয়েও বেশি। ভালোভাবে বললে তুমি শুনতে না। সারা রাত না খেয়ে কষ্ট পেতে আমাকে তুমি খারাপ ভাবছ। ভাবো আমার প্রতি বিরক্ত হচ্ছ, হাও, তাতেও সমস্যা নেই। পূর্ণতা ফিরে আসার কিছুক্ষণ পরেই প্রভাত শীষ দিতে দিতে বাড়ির ভেতর প্রবেশ করলো। প্রভাত দাঁড়ালো, তার বাবার দিকে তাকালো। ওয়াসেল চৌধুরী বললেন, গেস্ট রুমে পূর্ণটাকে নিয়ে গিয়েছিলে কেন? জানো না ওটা আমাদের বিজনেস পার্টনারদের জন্য বিশেষ ঘর? পূর্ণতা বিশেষ কেউ আমার কাছে। এভাবে মেয়ে মানুষতে পাগল হলে ব্যবসা ধরে রাখতে পারবে না তুমি। প্রভাত তেজি কণ্ঠে বলল, বউ ও ভালোবাসা ব্যবসায় ধরে রাখবো, এক নতুন ইতিহাস তৈরি করে দেখাবো। প্রভাত চিন্তা করতে করতে বাসায় ঢুকতেই দেখা হলো পূর্ণতার সাথে। পূর্ণতার পরনে কালো জিন্স, পরনে লাল টপস। প্রভাতকে দেখে থমকে দাঁড়ালো পূর্ণতা। প্রভাত পূর্ণতার আপাত মস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? কলেজে। তোমার না কলেজ যাওয়া বন্ধ? কে করেছে বন্ধ? আমি করেছি গতকাল, শোনোনি? না শুনিনি। আমি কেন শুনবো?
আপনার জন্য কলেজ বন্ধ করে আমার ভবিষ্যৎ নষ্ট করব না আমি। তোমাকে তো কলেজ যেতে নিষেধ করিনি আমি। প্রভাত চৌধুরীর স্ত্রী হায়ার এডুকেটেড হবে, তবে এই ধরনের আজেবাজে পোশাক পরো নয়। আমার এইসব পড়তেই ভালো লাগে। প্রভাত পূর্ণতার খানিকটা কাছাকাছি এসে বলল, এমন টাইট জিন্স, ওড়নাবিহীন টপস পরে নগ্নতার পরিচয় দিলে কি সম্মান বাড়বে? এখানে নগ্নতা পেলেন কোথায় আপনি? নগ্নতা ছাড়া কি? বাইরে যাবে, যত ছেলে তোমাকে দেখবে তোমার থেকে খারাপ নজরে তাকিয়ে থাকবে, পেছনে তাকিয়ে দেখবে, ওরা বাজে কমেন্টস করবে। আপনাকে বলেছে কেউ ওরা এসব দেখে কমেন্টস করবে? কারণ আমিও ছেলে, রাস্তায় অশ্লীল পোশাক পরা মেয়ে দেখলে নজরে আসে। বাহ, রাস্তাঘাটে গিয়ে এইভাবে মেয়ে দেখে বেড়ান? তোমাকে যে বোঝাতে পারবো না সেটা আমি জানি। তোমার টোটাল কলেজ যা বন্ধ, আমার বউ আমি একা ছাড়ছি না। শুনুন, আমি কারোর সাথে ভেগে যাব না, আমি একাও যাচ্ছি না, আমার সাথে সজল ভাই যাচ্ছে। প্রভাত দুই ভ্রু উচালো। নিমিষেই মেজাজ তীক্ষ্ণ হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? সজল ভাই? বেড়ালের কাছে দুধ পাহারা দেওয়ার মতো ননসেন্স আমি না। সজলের আশেপাশে কিন্তু একদম যাবে না পূর্ণ, ভুলেও যাবে না, তাহলে কিন্তু জয়না বান্টির মতো সজলও গায়েব হয়ে যাবে। পূর্ণতা সন্দিহান কণ্ঠে বলল, তার মানে কি জয়না বান্টিকে আপনি গায়েব করেছেন? প্রভাত যেন আকাশ থেকে পড়ল, ডানে বামে তাকালো, খানিকটা অবাক হয়ে বলল, জয়না বান্টিকে আমি কেন গায়েব করতে যাবো? কিসব বলছো তুমি? জাস্ট একটু উদাহরণ দিলাম। এবার ঘরে চলো, এসব পোশাক আমি তোমাকে বাইরে যেতে দেব না। আমার এইসব ছাড়া আর কোনো পোশাক নেই প্রভাত ভাই। করুণ কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত পূর্ণতার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, চলো আমার সাথে, আজ তোমাকে এত ড্রেস কিনে দেব, সারা জীবনের ড্রেসের অভাব তোমার হবে না। গাড়িতে উঠো পূর্ণ, আমি অসম থেকে আসছে। পূর্ণতা বাঁকা হেসে বলল, ছেলেদের আবার ওয়াশরুম লাগে নাকি? ওদের জন্য তো রাস্তার একটা কর্নারই যথেষ্ট। পূর্ণতার এই কথা শুনে প্রভাত খুব জোরে হেসে দিল। প্রভাতের হাসি যেন প্লাবিত হচ্ছে চারদিকে। পূর্ণতার এই বাচ্চা সুলভ কথাটাই কী ছিল প্রভাত জানে না, তার প্রচণ্ড হাসি পাচ্ছে। হাসতে হাসতেই বলল, তুমি তো খুব দুষ্ট। পূর্ণতা রুক্ষ কণ্ঠে উত্তর দিল। দুষ্টুর কি করলাম? প্রভাত মাথার পেছনটা চুলকাতে চুলকাতে বলল, ছেলেদের মান ইজ্জতের দিকে এভাবে নজর দাও কেন? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলল, ওদের আবার মান আছে নাকি যে সম্মান থাকবে? থাকলে কি আর রাস্তার পাশে দাঁড়ায় নাকি? তুমি কিন্তু তোমার সমস্ত কাকা শ্বশুরদের অপমান করছো। পূর্ণতা অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্ত কাকা শ্বশুর? এই পৃথিবীর সবাই কি আমার কাকা শ্বশুর হয়? অফকোর্স, এই পৃথিবীর তোমার বর একটাই, বাদ বাকি সবই কাকা শ্বশুর। পূর্ণতা ঝাঁঝালো চোখে তাকালো, চোয়াল শক্ত করে বলল, পৃথিবীর সবাই কি বুড়ো নাকি যে কাকা শ্বশুর ডাকবো? বুড়ো হওয়ার তো দরকার নেই সুইটহার্ট, তোমাকে ভাবি ডাকবে, আপু ডাকবে, আর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা আমি হতে দেব না। যত মিষ্টি লাগে আমি তোমাকে দেব, অন্য পুরুষের মিষ্টি ভাষা আমি তোমাকে গ্রহণ করতে দিব না। আজ থেকে তুমি সবার জাতীয় ফুপু আম্মা। কেউ যদি আমাকে ফুপি আম্মা ডাকে আমি আপনাকে একদম খেয়ে ফেলবো। সত্যি খেতে চাও? কখন? সময় বলো, আই এম রিয়েলি এক্সাইটেড। পূর্ণতা বুঝতে পারল প্রভাত অন্য লাইনে চলে যাচ্ছে। এই জন্য প্রভাতকে যে কোনো কথা বলতে গেলে 100 বার ভাবা লাগে, না হলে কথার প্যাচে ফেলে কোথা থেকে কোথায় নিয়ে যায়। পূর্ণতা আগের মেজাজি স্থির থেকে আঙ্গুল উঁচিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। প্রভাত পূর্ণতার আঙ্গুল ধরে নেশালো কণ্ঠে বলল, এভাবে লোভ ধরো কেন পূর্ণ? তুমি বোঝো না তুমি কাছে এলে আমি এলোমেলো হয়ে যাই? পূর্ণতা কোনো কথার উত্তর না দিয়ে আঙ্গুল ছাড়ানোর চেষ্টা করল। প্রভাতের ঠোঁটে দুষ্টু হাসি লেগেই আছে। আরও খানিকটা দুষ্টুমি করে পূর্ণতার আঙ্গুল ছেড়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, এত সুন্দর ঠোঁটের মালিক আমাকে যতবার খেতে চাইবে ততবারই প্রভাত চৌধুরী আত্মসমর্পণ করবে। পূর্ণতার কণ্ঠে রুক্ষতা খানিকটা বেড়ে গেল। রেগে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসলো। প্রভাতও গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পূর্ণতা রুক্ষ কণ্ঠে বলল, আপনার প্রবলেমটা কি? প্রতিটা কথার নেগেটিভ মিনিং কেন করেন আপনি? লেজেন্ড, কিছু বললেই সহজে বুঝে যাও, নাকামি করে বলছি না করো না, এটাই ভালো লাগে। প্রভাত চৌধুরী বল লেজেন্ড না হলে কি আর মানায়? বলেই প্রভাত গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দিতেই পূর্ণতা বলল, গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? সজল ভাই আসছে, উনি আসুক আগে। প্রভাতের চোখমুখ নিমিশে গম্ভীর হয়ে এলো। পূর্ণতার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, সজল সজল সজল, মুখে তো আমার নাম কোনো সময় থাকে না। সজল কেমন যে বেশি সুদর্শন নাকি? আপনার নাম উচ্চারণ করার আগেই তো 24 ঘন্টা আমার সামনে দিয়ে ঘুরঘুর করেন আপনি।
তাহলে বুঝো তোমার গুরুত্ব আমার কাছে কতখানি। সচলকে তুমি এত গুরুত্ব দেয়? অবশ্যই দেয়, আপনার মতো জোরাজোরি করে না, কারণ এটা ওনার সভ্যতা। এমন সময় সজলকে দেখা গেল গাড়ির লুকিং গ্লাসে। প্রভাত গাড়ি ছেড়ে দিল। পূর্ণতা প্রভাতের হাত ধরে বলল, গাড়ি থামান প্রভাত ভাই, সজল চলে এসেছে। হাত ছাড়ো পূর্ণ, অঘটন করবে। আপনি গাড়ি থামান, সজল ভাই চলে এসেছে। আর একবার সজলের নাম নিলে সত্যি অঘটন ঘটে যাবে। গাড়িটা সোজা সজলের উপর উঠিয়ে দেব। পূর্ণতা হাত সরালো। রাগে অন্যদিকে তাকালো। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। দেখা গেল সত্যি সত্যি সজলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দিল। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। এমন সময় পূর্ণতার ফোন বেজে উঠল। সজল ফোন দিয়েছে। পূর্ণতা রিসিভ করতে যাবে, ঠিক তখনই প্রভাত পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে নিল। কলটা কেটে ফোন নিজের পকেটে ভরে গাড়ির গতি বাড়ালো। গাড়ি থেকে নেমে বেশ ভাবের সাথে হাঁটছে পূর্ণতা। তার পিছনে পিছনে হাঁটছে প্রভাত। দেখে মনে হচ্ছে যেন রাজরানীর সাথে সুদর্শন একজন বডিগার্ড। প্রভাত রাস্তায় বেরোলে চারদিকের মানুষের ভিড় জমে। আজও তাই। স্থানীয় দলীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এলো প্রভাতকে আপ্যায়ন করার জন্য। কেউ কেউ ছুটে আসছে ছবি তোলার জন্য। মানুষজন গোল করে ঘিরে ধরল প্রভাত আর পূর্ণতাকে। অন্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি, কেননা প্রভাত চৌধুরীর সাথে আজ একটা সুন্দরী মেয়েও আছে। নিঃসন্দেহে এই মেয়ে প্রভাত চৌধুরীর গার্লফ্রেন্ড হবে। পূর্ণতা বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত হচ্ছে। মানুষের এত তাড়ানো স্বভাব তার পছন্দ নয়। এরই মাঝে একটা মেয়ে এসে প্রভাতের কাঁধে হাত রেখে বলল। প্রভাত পূর্ণতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কি পারমিশন দিব? পূর্ণতা বিড়বিড় করে বলল, আমি কিভাবে বলবো? ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবেন নাকি কোলে নিয়ে ছবি তুলবেন? তোমার জিনিস, তুমি যা বলবো তাই হবে। আমার জিনিস? হ্যাঁ, আমি এখন আর আমার নেই। তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছে। আমার একদম বিরক্ত লাগছে, মানুষজন সরান। প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, হাত সরান আপু, এত ঘনিষ্ঠতা আমার পছন্দ নয়। এভাবে হুট করে পারমিশন ছাড়া কারো গায়ে হাত দেওয়া ঠিক নয়। মেয়েটি হাত সরিয়ে নির্লজ্জের মতো তাও ছবি তুলল। কিছু ছেলে পূর্ণতাকে ভাবি ডেকে সালাম দিতে দিতে ফেনা তুলে ফেলছে। বিরক্ত হলেও পূর্ণতা ভদ্রতা রক্ষার্থে উত্তর দিচ্ছে। সবাইকে ভাবি ডাকতে দেখে প্রভাত সবার উদ্দেশ্যে বলল, আমি একটা ঘোষণা দিতে চাই। আজকের পর থেকে আমার পাশে থেকে মেয়েটিকে রাস্তাঘাটে যেখানে দেখবা কেউ ভাবি ডাকবা না। আমি তোমাদের ভাই, কিন্তু আমার বউ তোমাদের ফুপু আম্মা। জাস্ট ফুপু বলবো না কেউ, ফুপুর সাথে আম্মা ডাকবা, একসাথে ফুপু আম্মা। একটা মানুষ কত বড় মাপের অশুভ হলে নিজেকে ভাইয়া আর তার চেয়ে বড় বয়সে ছোট একটা মেয়েকে ফুপু আম্মা বলে পরিচয় করাতে পারে? দুজনে শপিং মলে প্রবেশ করল। পূর্ণতা নিজের ইচ্ছা মতো শাড়ি আর থ্রি পিস নিল। কতগুলো নিল তার হিসাব করেনি। প্রভাত কার্ড দিয়ে টাকা পরিশোধ করে দিল। দোকান থেকে বের হওয়ার সময় পূর্ণতা প্রভাতকে বলল, ব্যাগগুলো নিন, নিয়ে গাড়িতে চলুন। একটা ব্যাগও আমি ধরতে পারবো না। প্রভাত বলল, ওকে, ঠিক আছে। আমার জন্য কিছু কিনতে হবে, কেন নেই? কিনুন। প্রভাতের পরনে কালো একটা হাতা লম্বা ব্র্যান্ডের খিচ্চি, কালো জিন্স, গেঞ্জির হাতা গোটানো। সে বেশিরভাগ সময় জিন্স আর হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি পরে থাকে। এতেই তাকে মারাত্মক সুদর্শন লাগে। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কি একটু চয়েস করে দিবে? পূর্ণতার কি মনে হলো সে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই প্রভাত বলল, ভাই, ব্র্যান্ডের ভালো আন্ডারওয়্যার দেন। কথাটা পূর্ণতার কর্ণকুহরে যেতেই তার চোখ বড় বড় হলো। মুহূর্তের মাঝে এত মেজাজ খারাপ হলো, এক সেকেন্ড অপেক্ষা না করে রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। পূর্ণতাকে বাইরে আসতে দেখে প্রভাতও বাইরে আসলো। পূর্ণতাকে বলল, কি হলো, চলে এলেছে? পূর্ণতা দাঁত কিরমির করে বলল, না মানে আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। আপনার এক্ষুনি কেন আমার সামনে এসব ছোট ছোট প্যান্ট কিনতে হবে? লজ্জা কি একেবারে ধুয়ে গিয়েছে আপনার? প্রভাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুষ্টু হেসে বলল, লজ্জা? কি আশ্চর্য কথা বলো, আমার লজ্জা থাকবে কেন? ঠিকই বলেছেন, আপনি একেবারেই নির্লজ্জ। যার লজ্জা নেই তার চেয়ে সুখী মানুষ এই দুনিয়াতে তো আর একটাও নেই। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখলো। কানে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, পুরুষ মানুষের লজ্জা না থাকার কারণেই ওরা শোকে। লজ্জা থাকলে কি আর বউয়ের আদর আদায় করে নেওয়া যায়? বউয়ের আদর ভালোবাসা ছাড়া পুরুষের সুখ আছে কোথাও? তখন সন্ধ্যা ঘুরে গিয়েছে। পূর্ণতা একটা লাল রঙের থ্রি পিস পরে মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। থ্রি পিসটা আজই প্রভাত কিনে দিয়েছে। প্রভাতও বাইরে যাবে বলে মাত্রই রুম থেকে বের হয়েছে।
রুম থেকে বের হয়ে বারান্দায় লাল রঙের পোশাকে পূর্ণতাকে দেখে মুগ্ধতায় ছেয়ে গেল তার দু চোখ। সন্ধ্যার ক্ষীণ আলোয় চকচক করছে পূর্ণতার চোখ মুখ। ভেজা চুলে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাতের ঠোঁটের কোণে ঠোঁট পাকা করা মুগ্ধ একটা হাসি। প্রভাত লাল গেঞ্জি আর কালো জিন্স পরেছে, ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে আসছে। তখনই সজল কোথা থেকে এসে পূর্ণতার একদম গা ঘেঁষে দাঁড়ালো। প্রভাতের পা দুটো থেমে গেল। আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল তার দু চোখ। প্রভাতের চোখের দৃষ্টি কেমন আগ্নেয়গিরির ন্যায় দেখা যাচ্ছে। চোখ দুটো যেন এক্ষুনি ভেতর থেকে বাইরে বের হয়ে আসবে। রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, হাত এমনভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে নখ বসে গিয়েছে তালুতে। পূর্ণ দৃষ্টি আরোপ করে তাকিয়ে আছে সজল এবং পূর্ণতার দিকে। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ওদের দিকে। সজলের হাতের সাথে পূর্ণতার হাতের স্পর্শ লেগে আছে। সজলের চোখে মুখে মুগ্ধতা। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আজ আমার কেমন ঈদের লাগছে জানো? কেন সজল ভাই? এই যে বহুদিন পর ঈদের চাঁদ উঠেছে আমার আকাশে। সজলের কথায় পূর্ণতা কিছুটা অবাক চোখে সজলের দিকে তাকিয়ে বলল, আপনার আকাশে ঈদের চাঁদ উঠলে তো আমাদের আকাশেও উঠবে সজল ভাই। আমাদের আকাশে তো অমাবস্যার চাঁদ। আমার একান্ত ব্যক্তিগত আকাশ হলে আমার হৃদয়। এই আকাশের একটাই চাঁদ হলে তুমি। আমার আকাশের সব মেঘ তোমার আগমনে কেটে গেছে। আমার আগমনে? আমার কাছে এটা আগমনই। দীর্ঘদিন পর তোমাকে দেখার লাইসেন্স পেয়েছি। গত 1 বছর কত ছটফট করেছি তোমাকে দেখার জন্য, কিছুই দেখতে পারিনি। তা এখন কিভাবে লাইসেন্স পেলেন? এই যে মামা নিষেধ করেছিল যেন এ বাড়িতে না আসি, অথচ মামাই আবার এ বাড়িতে থেকে যেতে বললো অনেকদিন যেন থেকে যাই। পূর্ণতা খানিকটা অবাক হলো। তার চাচার হঠাৎ পরিবর্তন গেল। কোথায় হারিয়ে গেলে? বেশ সাহিত্যিক হয়ে গিয়েছেন দেখছি। তুমি সামনে এলে তো ভেতর থেকে সব এলোমেলো কথা বের হয়ে যায়। এটাকে তুমি সাহিত্য বললেও বলতে পারো। এসব আমাকে বলে কি রিহার্সাল করছেন? আমাদের ভাবি কিন্তু ভাগ্যবতী হবে। স্বামীর মুখে প্রেমের এমন মহাকাব্য শুনতে কার না ভালো লাগে? সব জেনে বুঝে কেন এমন করো? কেন কেন আমাকে কষ্ট দেওয়ার কথা বলো পূর্ণদা? আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, সেটা সব সময় প্রকাশিত। আমি তো কোনোদিন কিছু লুকাইনি, কিন্তু প্রভাত ভাইয়ের ভয়ে বেশি জোরাজোরিও করিনি। তোমাকে আর পুষ্পতাকে প্রভাত ভাই সবসময় নজরে রেখেছে। তবে বিশ্বাস কর পূর্ণতা, আমি সেই ছোটোবেলা থেকে একটু একটু করে তোমাকে পাহাড় সমান ভালোবেসেছি। ভেবেছিলাম বড় হলে তোমাকে ঠিকই পাবো, কারণ সত্যিকার ভালোবাসার জয় একদিন না একদিন হবেই। তোমাকে তোমার পরিবারের কাছে চাইলাম, কিন্তু পেলাম না। প্রিয় মানুষকে নিজের করে না পাওয়ার মতো হাহাকার এই দুনিয়াতে আর কিছুই নেই। প্লিজ সজল ভাই, এসব আর বলবেন না। এসব বলেও কোনো লাভ নেই এখন, এতে অশান্তি বাড়বে। কিসের অশান্তি? আমার কপাল কোনোদিন ভালো ছিল না, আর এখনো নেই। ছোটবেলা থেকেই আপনি আমার খুব কাছের একজন মানুষ। যে কোনো সমস্যার কথা চাইলেই আমি আপনাকে বলতে পারি। চোখ বুজে আমি আপনাকে বিশ্বাস করি। এইটুকু বিশ্বাস আমার আছে, আপনার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি অন্তত আমার কোনোদিন হবে না। আপনার আর আমার সম্পর্কটা এভাবেই ঠিক আছে সজল ভাই। এর চেয়ে বেশি আর কিছুই সম্ভব নয়। সজল পূর্ণতার হাতটা মোলায়েমভাবে ধরে বলল, এখনো সময় আছে পূর্ণতা, ভেবে দেখো। প্রভাতের চোখ দুটো জ্বলছে। এতক্ষণ ধরে সে ধৈর্য সহকারে ওদের কথোপকথন শুনছিল, কিন্তু যখনই সজল পূর্ণতার হাত ধরেছে তখনই প্রভাত দ্বিগুণ জ্বলে উঠে ওদের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। আচমকা গিয়ে সজল আর পূর্ণতার হাত ধরে দুজনকে দুদিকে সরিয়ে দিল। প্রভাত অগ্নি চোখে পূর্ণতার দিকে তাকিয়ে সজলের দিকে তাকালো। সজলের দিকে তাকিয়ে দৃষ্টি কিছুটা শীতল করল। চোয়াল শক্ত করে বলল, কি হচ্ছে এখানে? সজল হেসে বলল, আরে প্রভাত ভাই, এই যে পূর্ণতা আমাকে রেডি হতে বলে আমাকে না নিয়ে বাইরে চলে গিয়েছে। ওর জন্য আমি কষ্ট করে রেডি হলাম, অথচ আমাকে না নিয়ে চলে গেল। ওর শাস্তি পাওয়ার উচিত, তাই না ভাই? তুমি ফিরছো কবে? সজল খানিকটা তোতলালো। প্রশ্নটা একদম অপমানজনক। সে এসেছে কতদিন থাকবে এখানে, সেই পরিবর্তে কিনা প্রশ্ন করছে তুমি ফিরছো কবে। সজল অপমানিত হলেও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। হেসে উত্তর দিল, পিচ্ছি কবে মানিক? আসলাম তো আজই। মামা বাড়ি এসেছি, তাও আবার কতদিন পর। দুদিন না থেকে যাই কিভাবে?
এই বয়সে মামা বাড়ি থাকার বয়স আছে তোমার? তুমি সেটা বুঝবে না প্রভাই ভাই, কারণ তোমার তো মামার বাড়ি নেই, কখনো যাওনি, এই জন্য বুঝবে না মামার বাড়ি যাওয়ার আনন্দ, থাকার আনন্দ। মামা বাড়ি থাকলে অবশ্যই যেতাম। যদি মামার সুন্দর মেয়ে থাকতো তাহলে আরো বেশি যেতাম। মামার সেই সুন্দর মেয়ে যদি রিজেক্ট করতো তাহলে বেশরমের মতো তার পিছে আরো বেশি ঘুরতাম। সজলের মুখটা একদম অপমানে থমথমে হয়ে এলো। কিছু বলার মতো ভাষা নেই। প্রভাতের এইবার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে অপেক্ষায় আছে এবার। কিছু একটা বলো। কি সব বলো প্রভাত ভাই? পূর্ণতার সাথে তোমার বিয়ে ঠিক, এখন এসব বলার মানে আছে? প্রভাত সচলের দিকে কপাল কুঁচকে বলল, নট পূর্ণতা, পূর্ণতা ভাবি। পূর্ণতাকে আজ থেকে ভাবি বলে রাখবে, আর আপনি করে বলবেন। মাইন্ডেড। সজল কিছুটা অদ্ভুতভাবে হেসে বলল, তোমাদের বিয়েটা একবার হোক, তারপর না হয় ভাববো। বিয়েটা হোক মানে? আগামী বছর তুই মামাটাক শুনবে, লিখে রাখ। প্রভাত পূর্ণতার দিকে আগের ন্যায় চক্ষু গরম করে তাকিয়ে বলল, আমার রুমে এসো এক্ষুনি, জাস্ট 2 মিনিট, নাহলে মহাপ্রলয় ঘুরে যাবে। বলেই প্রভাত নিজের রুমে চলে গেল। রাগে তিত্তির করে কাঁপছে প্রভাত। সজলের অপমানে তীরটা সে হজম করতে পারেনি। তার মামা বাড়ি নিয়ে এত বড় কথা বলার সাহস কিভাবে পেল সজল? তারপরও আবার পূর্ণতার হাত ধরা, গায়ে গা ঘেঁষে দাঁড়ানো। অগ্নি চোখে বারবার পূর্ণতার হাত ধরার দৃশ্য ভেসে উঠছে প্রভাতের। নিজের রুমের রাজকীয় খাটের উপর দাঁতে দাঁত কামড়ে বসে আছে প্রভাত। অপেক্ষা করছে পূর্ণতার। প্রভাত চলে গেলে সজল বলল, দেখলে পূর্ণতা, প্রভাত ভাই আমাকে কি বাজেভাবে অপমানটা করলো। পূর্ণতা এমনি চিন্তায় আসছে। প্রভাত রেগে আছে। তাকে এখন কিসের সম্মুখীন হতে হবে সে জানে না। এই মুহূর্তে সে সজলের কথায় বিরক্ত হয়ে উত্তর দিল, কে বলেছিল পানি ছিটা দিয়ে চোরের গুঁতা খেতে? জানেন তো সে এমন। লাগতে গেলেন কেন তার সাথে? আপনাকে তো এখন আর কোনো দিনই দু চোখে দেখতে পারবে না। আমি কি বলেছি? আপনি কি বলেছেন মানে? আপনি চরম অন্যায় করেছেন প্রভাত ভাইয়ের মামা বাড়ি নিয়ে খোঁটা দিয়েছেন আপনি। কাজটা মোটেই ঠিক করেনি। আমি জানি উনি উপরে যতই তেজ দেখাক না কেন ভেতরে কষ্ট পেয়েছে। আপনার এই কথাটা আমার মোটেও ভালো লাগেনি। বাহ, প্রভাতের প্রতি এত দরদ, মুখে বলে দেখতে পারো না, আবার তাকে কিছু বলাতে দেখছি তার চেয়ে তোমার বেশি লাগছে। আমি তো ভেবেছিলাম প্রভাত কষ্ট পেলে তুমি খুশি হবা। দিন শেষে উনিই আমার অভিভাবক। ছোটবেলা থেকে আমি ওনাকে দেখতে পারি না, এটাই আমার সমস্যা। তাই বলে ওনাকে কষ্ট দিলে কেউ আমার ভালো লাগবে এমন কোথাও লিখে দেইনি আমি। উনি কষ্ট পেলে আমি মোটেও আনন্দিত হই না সজল ভাই, বরং আরো কষ্ট পেলাম আমি। পূর্ণতার একটু ভয় করছে প্রভাতের কাছে যেতে। এসো। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য রেখেছেন? তাড়াতাড়ি বলুন, কাজ আছে আমার। রাগে প্রভাতের চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। পূর্ণতার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই চোয়ালা আরও শক্ত হয়ে উঠে দাঁড়ালো। প্রভাতের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভেতর থেকে পূর্ণতার কাঁপাকাঁপি শুরু হলো। প্রভাতের অগ্নি দৃষ্টি স্থির রয়েছে পূর্ণতার দিকে। দৃষ্টির কোনো নড়চড় নেই। 1 পা 2 পা করে পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেল। ভয়ে পূর্ণতা ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এভাবে এগিয়ে আসছেন কেন? যা বলে দূর থেকে বলুন। আমি কি কানে কম শুনি নাকি? প্রভাত পূর্ণতার থেকে চোখ সরালো। পূর্ণতার পেছনে দৃষ্টি নিক্ষেপ করলো। দৃষ্টি সরাসরি দরজায়। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে নিজের হাতটা বাড়ালো। হাত বাড়াতে দেখে পূর্ণতা কেঁপে উঠল। প্রভাত পূর্ণতাকে স্পর্শ করলো না। দরজাটা জোরে লাগালো। তাতে প্রচণ্ড জোরে শব্দ হলো। সাথে সাথে সিটকিনি লাগিয়ে দিল। পূর্ণতার সাথে সাথে মাথা তুলে পেছনে তাকালো। তাকিয়ে দেখলো সত্যি সত্যি প্রভাত দরজা লাগিয়ে দিয়েছে। এই ভর সন্ধ্যাবেলায় দরজা লাগিয়ে দিল কেন? এই দরজা বন্ধ করে তার সাথে কি করতে চাইছে প্রভাত? বাড়ির মানুষজনই বা কী ভাববে? বিয়ের আগে এক ঘরের দরজা লাগিয়ে তখনই পূর্ণতা কোমরে হাতের স্পর্শ পেল। হাতের স্পর্শ পেতেই সর্বাঙ্গ ভূমিকম্পের ন্যায় কম্পিত হলো। সে কিছু বুঝে ওঠার আগে প্রভাত তার কোমরে হাত দিয়ে তার দিকে টান দিল। সেই টানে পূর্ণতা প্রভাতের সাথে মিশে গেল। কিঞ্চিত পরিমাণও ফাঁকা নেই তাদের মাঝে। প্রভাত খুব শক্তভাবে পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরল। পূর্ণতা ব্যথায় কুকিয়ে উঠল। প্রভাত এত শক্তভাবে তার কোমর চেপে ধরেছে, মনে হচ্ছে চামড়া সহ মাংস ছিঁড়ে উঠে আসবে। পূর্ণতাকে ব্যথায় কুকিয়ে উঠতে দেখে প্রভাত দাঁতে দাঁত চেপে বলল, খুব ব্যথা তাই না পূর্ণ? পূর্ণতা প্রভাতের রক্তবর্ণ চক্ষুর দিকে তাকালো।
প্রভাতের শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে করতে বলল। ছাড়ুন, আমায় ব্যথা পাচ্ছি। প্রভাত পূর্ণতার থুতনিতে হাত দিয়ে উঁচু করে ধরে বলল। আমি কাছে আসলে ছাড়ুন ছাড়ুন করো, ব্যথা পাও। যত সমস্যা আমি কাছে আসলে শুরু হয়। সজল যখন হাত ধরছিল, গা ঘেঁষে দাঁড়াচ্ছিল, তখন কোনো সমস্যা হচ্ছিল না, তাই না? সজলের স্পর্শে কি মধু আছে, আর আমার স্পর্শে কি বিষ আছে? পৃথিবীর সবাই কাছে আসলে কোনো সমস্যা নেই, শুধু আমি কাছে আসলে সমস্যা হয়ে যায়। এরপর থেকে যদি সজলের আশেপাশে কোথাও দেখি বা কোনো ছেলের আশেপাশে দেখি, খুব খারাপ হয়ে যাবে। এমন খারাপ হবে পৃথিবীর কেউ তা কল্পনা করেনি। আমি কি করতে পারি তার কোনো ধারণা নেই তোমার। পূর্ণতা প্রভাতের বুকে হাত দিয়ে খুব জোরে ধাক্কা মেরে বলল। চোখ গরম দেখাচ্ছেন কেন? ধমক কাকে দেখাচ্ছেন আপনি? প্রভাত চৌধুরী, একটা কথা কান খুলে শুনে রাখুন। এই পৃথিবীর সবাই আপনাকে ভয় পেলেও আমি আপনাকে মোটেও ভয় পাই না। আপনার ভয়ে আপনি যা বলবেন আমি তাই শুনবো, এমন ভেবে থাকলে তো ভুল করছেন আপনি। সজল কেন, আমি এই পৃথিবীর সমস্ত ছেলের সাথে মিশবো। দেখি আপনি কি করে ঠেকাতে পারেন। প্রভাত পূর্ণতাকে আরো শক্তভাবে চেপে ধরে বলল। আর একবার যদি তোমার মুখে অন্য ছেলের কথা শুনে, এখনই ধ্বংস করে দিব সবকিছু। আমাকে বাধ্য করো না খারাপ কিছু করতে। আমি কি করতে পারি তার বিন্দুমাত্র আইডিয়া নেই তোমার। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল। যা ইচ্ছে করুন আপনি, তার আগে ছাড়ুন আমায়। বললাম না ব্যথা পাচ্ছি। পুরুষ হয়েছেন বলে গায়ের জোর খাটাচ্ছেন, এছাড়া আর পারেনটা কি আপনি? প্রভাত পূর্ণতার বাঁধন হালকা করে দিল। পূর্ণতার কথা তার প্রবল আত্মসম্মানে লাগলো। সে নারীর প্রতি জোর খাটানো পুরুষ পছন্দ করে না। পূর্ণতার মুখের অদলে তাকিয়ে ভারী কণ্ঠে বলল। সামান্য একটা ব্যথা সহ্য করতে পারছো না, তো শরীরের ব্যথা। আর আমাকে দেখো, বুকের এইখানটায় ব্যথা পাচ্ছি প্রতিনিয়ত। হৃদয়ের মাঝে অদ্ভুত এক যন্ত্রণা হয়। জানো তো, হৃদয় খুব নরম, ব্যথা সহ্য করতে পারে না। শরীরের সমস্ত ক্ষত তুমি নির্মূল করতে পারবে, কিন্তু যে ব্যথা হৃদয় দিয়ে যাচ্ছ, প্রতিনিয়ত সেই ব্যথা কিভাবে সারিয়ে তুলবে? প্রভাত বুকের বাঁ পাশটায় হাত দিয়ে কথাগুলো বলল। পূর্ণতা অবাক চোখে তাকালো প্রভাতের দিকে। প্রভাত তো তার বাবার কথা রাখতে তাকে বিয়ে করছে, তাহলে হৃদয়ে কিসের ব্যথা? প্রভাত তো আর তাকে ভালোবাসে না। খানিকটা কৌতূহলী হয়ে প্রশ্ন করল। হৃদয়ে ব্যথা মানে? আমি আপনার হৃদয়ে ব্যথা দিচ্ছি? যাকে স্পর্শ করার অধিকার আমার একার, তাকে অন্য কেউ এসে স্পর্শ করে যাচ্ছে, এর যে যন্ত্রণা আছে বুঝে। এমনটা যদি আমি কোনো মেয়ের সাথে করতাম, তাহলে তোমার কেমন লাগতো? তোমার হৃদয়ে কি যন্ত্রণা হতো না? প্রভাতের কথার আগাগোড়া কিছুই বোঝার চেষ্টা করল না পূর্ণতা। প্রভাতের কথার উত্তর দিল। কিছুই লাগতো না, আমি বরং খুশি হতাম। আমিও এটাই চাইতাম, আপনি অন্য কোনো মেয়ের কাছে চলে যান। এখনও চাই আপনি অন্য কোথাও চলে যান। প্রভাত পূর্ণতার মাঝে জেলাসি দেখতে চেয়েছিল। প্রভাতের মুখে অন্য মেয়ের কথা শুনে রিয়্যাক্ট করবে এমন কিছু আশা করেছিল। এসব কিছুই না পেয়ে আরো বেশি রেগে গেল। প্রভাতের ইচ্ছা হচ্ছে সব ভেঙে চুরে ফেলতে। রাগে দপদপ করে চলছে তার শরীর। চোয়াল শক্ত করে বলল। একদিন তুমি অন্য মেয়ের দিকে তাকানো নিয়ে আগুন চোখে তাকাবে আমার দিকে। আমার চেয়ে বেশি চলবে তুমি, জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আপনার জন্য আমি জ্বলবো? কি অদ্ভুত স্বপ্ন আপনার। প্রভাত রাগে চিৎকার দিয়ে বলল। আরে সমস্যা কি তোমার? কি নেই আমার? আমি কি হ্যান্ডসাম না? আমি কি শিক্ষিত না? আমি কি সমাজে মিশতে পারি না? কি নেই আমার মাঝে? বলো বলো, কিসের কমতি আমার মাঝে? পূর্ণতা কোনো উত্তর না দিয়ে লোহিত বর্ণ চোখ মুখ নিয়ে প্রভাতের দিকে তাকালো। দৃষ্টিতে তীব্র বিরক্তি। প্রভাত পূর্ণতার চোখ মুখের এমন অবস্থা দেখে পূর্ণতার আপাত মস্তক খুব ভালোভাবে তাকিয়ে দেখে বলল। যে আগ্নেয়গিরির ন্যায় ক্রোধান্বিত আখি জগলে আমার পানে চাও, সে একই আখি জগলে একদিন লজ্জারা গুটিসুটি মেরে জড়ো হবে। লজ্জা রাঙা শীতল চোখের দৃষ্টি মেলবে আমার পানে চেয়ে। পূর্ণতা এবার তাচ্ছিল স্বরে বলল। কোনোদিন আপনার এই স্বপ্নটা পূর্ণ হবে না। আমি কোনো দিনও আমার চোখের দৃষ্টি আপনার জন্য শীতল করব না। আমার চোখে আপনার জন্য সারা জীবন ঘৃণা ছাড়া কোনোদিনও কিছু আসবে না। প্রভাতের দৃষ্টি আরো ভয়াবহ হলো। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মাথা কাজ করছে না। কি করবে কিছুই টের পাচ্ছে না। চারদিকে চোখ বোলালো। বিছানার সামনে থাকা সেন্টার টেবিল মাথার উপর তুলে আছাড় মারল। সেন্টার টেবিলের কাছ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রভাত কেমন উন্মাদের মতো আচরণ করছে। রুমের সমস্ত আসবাবপত্র হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। ড্রেসিং টেবিলে খুব জোরে লাথি মারায় গ্লাসে খানিকটা পা কেটে গেল। পূর্ণতম ভয়ে দুই হাত কানে দিয়ে চেপে রেখেছে। প্রভাত আজ এত পাগলামি করছে কেন? সে তো এমন করে না কখনো। ভয়ে থরথর করে কাঁপছে রুমে দাঁড়িয়ে।
চোখ খুলে দেখল প্রভাতের পা কেটে রক্ত বের হচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে তার পা। অথচ সেদিকে আর খেয়াল নেই প্রভাতের। প্রভাত উন্মাদের মতো সব ছোড়াছুড়ি করছে আর বলছে। আজ সব শেষ করে দেব। পূর্ণতা ভয়ে কেঁদে দিয়ে বলল। প্রভাত ভাই, আপনার পা কেটে গিয়েছে। প্রভাতের সেদিকে কোনো খেয়াল নেই, উন্মাদের মতো ভাঙাচোরা করে যাচ্ছে সবকিছু। ঘরের বাইরে জড়ো হয়েছে বাড়ির সবাই, দরজা ধাক্কাধাক্কি করছে। মেরি প্রভাতকে জড়িয়ে ধরে বলল। প্রভাত থামো এবার, এসব কি শুরু করছো? পুষ্প বলল। আম্মু, ভাইয়ার পা কেটে গিয়েছে, রক্ত। মেরি প্রভাতের পায়ের দিকে তাকিয়ে চমকালো। রক্তে ভেসে যাচ্ছে তার পা, ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। মেরি প্রভাতের পায়ের দিকে তাকিয়ে বলল। শান্ত হও, পায়ে ব্যান্ডেজ দিতে হবে তোমার। প্রভাত মেরির দিকে তাকিয়ে বলল। পূর্ণতাকে বলে দাও আম্মু যেন বাড়াবাড়ি না করে, বিয়ে আমাকেই করতে হবে। বলেই শাসা করে রুম থেকে বেরিয়ে গেল। কি করেছো রুমের? পূর্ণিমা তোমাকে কিছু বলেনি তো? পূর্ণতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল। না কাকিমণি। আমি বলেছি কিছু বলেছে কিনা, আজ এই ছেলেকে আমি দেখে নেব। খুব বাড়াবাড়ি করছে তোমার সাথে। প্রভাতের রুম ছেড়ে সবাই চলে গেল। পূর্ণতা রুমে বসে কাঁদছে। জাহান পূর্ণতার কাঁধে হাত রেখে বলল। কাঁদে না মা। পূর্ণতা কান্না ভেজা কণ্ঠে বলল। আম্মু, এমন বদমেজাজি ছেলের সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো? আমি এই বিয়ে করতে চাই না। জাহান একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল। বদমেজাজিরা আবার ভালো হয়, ওদের ভালোবাসা খাঁটি হয়। আমি এত চেষ্টা করছি প্রভাত, তবু বিয়ে ভাঙছে না কেন? জাহান মিষ্টি হেসে বলল। কারণ ও জানে তুমি বিয়ে ভাঙার জন্য এমন করছো। প্রভাতকে তো চিনি চিনি মা, যেটা বাধা দেওয়া হয় ও সেটাই করবে, বেশি করতে পছন্দ করে। আমার জীবনটা প্রভাত নরক বানিয়ে দিচ্ছে। বিয়ে হলে সারা জীবনের মতো অশান্তিতে পড়বো তোমার মতো। জাহান হেসে বলল। কেন যেন মনে হয় তুমি অনেক সুখী হবে মা। পরের দিন সকাল 7টা বাজে। সজল সকাল থেকে পায়চারি করছে, কখন পূর্ণতা ঘুম থেকে উঠবে। সজলের ভীষণ রকমের দুর্বলতা পূর্ণতার প্রতি সেই ছোটবেলা থেকে। শেষ সময়ে এসে একবার যদি সে পূর্ণতাকে রাজি করাতে পারে তাহলেও সে জিতে যাবে। যেহেতু পূর্ণতা প্রভাতকে বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে একটা সুযোগ আছে। তাছাড়া গতকাল রাতের ঘটনাটার জন্য পূর্ণতাকে সরিও বলতে হবে। সজল সুন্দর একটা চিঠি লিখে পূর্ণতার বিড়ালের গলায় ঝুলিয়ে দিয়ে পূর্ণতার ঘরের সামনে ছেড়ে দিল। বিড়ালটা সারাক্ষণ পূর্ণতার সাথেই থাকে, পূর্ণতার সব ইশারা বোঝে। রাতে পূর্ণতার সাথেই ঘুমায়। সকালে জানালা দিয়ে বাইরে বেরিয়েছে। সজল বিড়ালটাকে জানালা দিয়ে ঘরের ভেতরে ছেড়ে নিচে এসে ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে। বিড়ালটা ঘরে আছে। পূর্ণতার ঘুম ভাঙলেই বিড়ালের গলা থেকে চিঠি নিয়ে পড়তে পারবে। গত রাতে সব ঝামেলা মিটে যাবে চিঠি পড়ে। বিড়ালটা পূর্ণতার মুখ ঘষাঘষি করছে। পূর্ণতা ঘুমের ঘোরে বিড়ালকে তাড়া দিল। বিড়ালটা জানালা দিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। জমেলার চোখে বিড়ালটা পড়তেই জমেলা তাড়া দিয়ে বলল। এমনি কোথায় কি জন্তু মরেছে তার ঠিক নেই, এইদিকে আবার এই আপদ। জমেলা দাঁত কিরমির করে বিড়ালটা তাড়া দিল। বিড়ালটা তাড়া খেয়ে গেস্ট হাউসের দিকে গেল। গেস্ট হাউসের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। যে রুমে প্রভাত শুয়ে আছে সেই রুমেই প্রবেশ করলো। প্রভাত খালি গায়ে শুয়ে আছে। প্রভাতের ফর্সা উন্মুক্ত পিঠকে বিড়ালটার আরামদায়ক বিছানা মনে হলো কিনা কে জানে, পিঠের উপর গিয়ে শুয়ে পড়ল। বিড়াল তাড়ালেও পূর্ণতা আর ঘুমাতে পারেনি। পুষ্প কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। পূর্ণতা বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। পূর্ণতাকে দেখেই পাশে সোফায় বসল। সজল মোলায়েম কণ্ঠে বলল। রেগে আসো পূর্ণটা? পূর্ণতা শান্ত কণ্ঠে বলল। না সজল ভাই। তাহলে মন খারাপ গতকালের ঘটনার জন্য? আসলে আমি দুঃখিত পূর্ণতা। না সজল ভাই, আপনি কেন দুঃখ প্রকাশ করছেন? আমার ভাগ্যটাই তো ভালো না। আমি তো তোমার ক্লোজ ফ্রেন্ডের মতো, সেই ছোটবেলা থেকে সব সময় তোমার পাশে থেকেছি, সব সময় তোমার পাশেই আছি। আমি জানি সজল ভাই, এই পৃথিবীতে আপনি একমাত্র আমার কাছের কেউ, কিন্তু এই মুহূর্তে আমার কাছের হয়েও কিছুই করতে পারবেন না আপনি। আমার জন্য আপনি প্রভাতের সাথে অশান্তি করুন, এটা আমি চাই না। দেখলেন তো গতকাল রাতে কি করলো? দেখলাম তো, তোমার ওপর টর্চার করলো। আমাকে কিছুই বলেনি, সে নিজের ক্ষতি করেছে। জানি না পায়ের কি অবস্থা হয়েছে, নিশ্চয়ই আমার উপর রাগ করে মদ খেয়েছে। তুমি তোমাকে কেন তাই ভাবছো? প্রভাত মদ খায়, এটা ওর অভ্যাস।
ওর পা কেটেছে ওর সাইকোগিরির জন্য। আমি আমাকেই দাঁড়িয়ে ভাবছি। সজল মনে মনে ভাবছে। পূর্ণতা কি চিঠিটা পড়েনি? এমন সময় পূর্ণতার বিড়াল এসে পূর্ণতার কোলের উপর এসে বসলো। গলায় একটা চিঠি ঝুলানো। সজল চিঠিটা দেখে চোখ বড় বড় করে তাকালো। তার মানে চিঠি এখনো পড়েনি, তার সামনে তার চিঠি পড়বে, এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর নেই। সজল উঠে দাঁড়িয়ে বলল, পূর্ণতা, তুমি থাকো, আমি আসছি একটু। আসসালামু আলাইকুম শ্রদ্ধের ভাবি। প্রথমেই আমার সালাম নেবেন। আমার সালাম আপনার পায়ে। জানি এমন সম্মানসূচক ভাষায় চিঠি পেয়ে কিছুটা অবাক হবেন। অবাক হওয়ারই কথা, কারণ এই প্রথমবার আমি আপনার সাথে এভাবে কথা বলছি। বিশ্বাস করুন ভাবি, আমি গত রাত থেকে ভীষণভাবে উপলব্ধি করেছি যে প্রভাত ভাই আমার বড় ভাই। আমার বড় ভাই যাকে বিয়ে করতে চলেছে সে আমার বড় ভাবে। বড় ভাইয়ের বউ অনেক সম্মানের পাত্রী হয়। আমার একদম উচিত নয় আপনার দিকে অন্য কোনো নজর দেওয়া। নিজেকে অনেক বড় অপরাধী আর পাপী মনে হচ্ছে। আজ থেকে আমি আপনার দেবর, আপন দেবর। আগে পরে যা ঘটেছে সেই বিষয়ে আমি ক্ষমা প্রার্থী। অতীতের সব আমি আজ মন থেকে মুছে দিয়েছি। আমি ওয়াদা করছি আর কোনো দিন কুদৃষ্টি দিব না আপনার দিকে ভাবি। আর কোনো দিন যদি আপনাকে প্রেম ভালোবাসা বিষয়ে কিছু বলে আপনার জুতা আমার মুখে মারবেন। প্রয়োজনে প্রভাত ভাইয়ের জুতাও আমার মুখে মারবেন। জুতা মেরে আমাকে উলঙ্গ করে গায়ে কালি মাখিয়ে ছেড়ে দিবেন ভাবি। আমার চিঠিটা পেয়ে আপনি খুশি কিনা তা জানলে আমি ধন্য হব। আশা করি আমাকে উত্তরটা জানাবেন ভাবি। এটি আপনার দেবর সজল। পূর্ণতা চিঠিটা পড়ে খুব জোরে হেসে ফেলল। হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গতকালের সমস্ত মন খারাপ উধাও হয়ে গেল। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। গেস্ট হাউসের দরজার সামনে এক ফালি নরম রোদের আলো পড়েছে। দুর্ভাগ হাঁসের উপর শিশির কণা রোদের আলোয় চিকচিক করছে। পূর্ণতা গেস্ট হাউসের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মনে পড়ল প্রভাতের কথা। গত রাতে স্মৃতিচারণ হলো তার। প্রভাতের অগ্নি দৃষ্টির কথা মনে পড়তেই শিউরে উঠল সে। মুহূর্তের মাঝেই মন উদাস হল। মনের পড়ল প্রভাতের রক্তাক্ত পায়ের কথা। পা কি অনেকখানি কেটেছিল? ঔষধ খেয়েছিল? খুব ব্যথা পেয়েছিল নিশ্চয়। রাতে কি অসুস্থ হয়ে পড়েছিল? বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ ঘুম থেকে উঠল না। এমন সময় গেস্ট হাউসের মেইন সদর খুলল। দরজার কপাটের শব্দে পূর্ণতা আচমকা ঘুরে দাঁড়ালো। সাত সকালে মুখোমুখি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্নিগ্ধ দুজন মানব মানবী। দুজন দুজনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো দৃষ্টিতে এখন আগুন নেই। পূর্ণতা প্রভাতের পায়ের দিকে চোখ রাখলো। পায়ে ব্যান্ডেজ করা। পূর্ণতা প্রভাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো। আগাগোড়া তাকিয়ে লজ্জায় চোখ সরালো পূর্ণতা। প্রভাতের ফর্সা শরীরে কালো পশমের আবরণে অধিক সুন্দর দেখাচ্ছে। খালি গায়ে পরনে কালো একটা শর্ট প্যান্ট শুধু। পূর্ণতা অন্যদিকে চোখ রেখে মনে মনে বলল, ছি, কি নির্লজ্জ মানুষ! এত বড় একজন মানুষের পরনে ছোট বাচ্চাদের মতো কিনা একটা শর্ট প্যান্ট। ওনার কি এক বিন্দু লজ্জা নেই? বাড়ি ভর্তি মানুষের সামনে কি এখন অর্ধনগ্ন অবস্থায় বেরিয়ে আসবে নাকি? এই অবস্থায় এসে এখন আবার আমার হাত ধরে টেনে অশুভর মতো দুনিয়ার খারাপ খারাপ কথা বলবে? ভাবতে ভাবতেই পূর্ণতার বিড়াল এদিকে এগিয়ে এলো। পূর্ণতা বিড়ালকে দেখেই হেসে দিয়ে ডাকলো, আমার কাঠগোলাপ। পূর্ণতাকে অবাক করে দিয়ে বিড়াল কাঠগোলাপ পূর্ণতার কাছ দিয়ে সোজা প্রভাতের দিকে এগিয়ে গেল। গিয়ে প্রভাতের পা ঘেঁষছে। প্রভাত কাঠগোলাপকে কোলে তুলে নিল। কোলে নিয়ে আদর করছে। পূর্ণতা অবাক হয়ে কাঠগোলাপের দিকে তাকালো। মনে মনে বলল, ঘরের শত্রু বিভীষণ, আমার বিড়াল হয়ে তুই কিনা এই প্রভাতের কাছে চলে গেলি। বুঝেছি, তুই মেয়ে আর প্রভাত ছেলে বলে প্রভাতের সাথে ভাব তোর। হ্যাঁ, প্রভাত একবারও পূর্ণতার দিকে তাকালো না। সে কাঠগোলাপকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে প্রভাত একজন সুদর্শন পুরুষ, লম্বা। এই সময়ে জিন্স আর গেঞ্জি পরিহিত একটা মেয়ে এসেই প্রভাতকে দেখে বিস্মিত হলো। খুব জোরে চিৎকার দিয়ে বলল, ও নো, প্রভাত, ইউ আর লুকিং সো হট। পূর্ণতা মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে সে চিনে। মেয়েটার নাম অজান্তা, প্রভাতের বেস্ট ফ্রেন্ড। অজান্তা প্রভাতের কাছে গিয়ে প্রভাতকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস তুই? প্রভাত আস্তে করে অজান্তাকে সরিয়ে দিয়ে বলল, হঠাৎ তুই না বলে? অজান্তা প্রভাতের হাত টেনে ধরল। প্রভাত দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কিছু বলবি? হুম। হাত না ধরু তো বলা যায়। অজান্তা হাত ছেড়ে দিল। মলিন মুখে বলল,
কি হয়েছে প্রভাত? এতদিনের পরিচয়, কোনোদিন তো তোকে এমন গম্ভীর আর চুপচাপ দেখিনি। একাই সব মাতিয়ে রাখা ছেলেটা এমন চুপচাপ কেন? কিছু হয়নি, তোর এমনি আমার মনে হচ্ছে। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।